তো আজকে আমরা হচ্ছে কি করব, জীবের যে শ্রেণী বিন্যাসটা আছে শ্রেণী বিন্যাসটা পড়বো। প্রথম দিন আমরা বিভিন্ন শাখা সম্পর্কে পড়াশোনা করছি। আজকে আমরা শ্রেণী বিন্যাস সম্পর্কে পড়াশোনা করব এবং আগামী একটা ক্লাসে কি করব, জীবের বিভিন্ন যে রাজ্য আছে রাজ্যগুলো সম্পর্কে আমরা পড়াশোনা করব এবং সিকোয়েন্সটা আমরা কি মেনটেন করব, সিকোয়েন্সটা মেনটেন করব এবং আমি যেগুলোতে জোর দেবো পড়তে বলবো সেগুলো পড়তে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, শ্রেণী বিন্যাসটা আসলে কি? শ্রেণী বিন্যাসটা আসলে কি? আচ্ছা, পৃথিবীতে প্রায় উদ্ভিদ আছে কতগুলো বলো দেখি? উদ্ভিদ আছে 4 লক্ষর মতো আছে। উদ্ভিদ আছে কতগুলো? প্রায় 4 লক্ষর মতো উদ্ভিদ আছে। আচ্ছা, প্রাণী আছে কতগুলো? প্রায় 13 লক্ষর মতো কি আছে, প্রাণী আছে। তাহলে পৃথিবীতে আসতেছি। পৃথিবীতে হচ্ছে 4 লক্ষর মতো কি আছে, উদ্ভিদ আছে এবং 13 লক্ষর মতো প্রাণী আছে। এখন কথা হচ্ছে, একজন ব্যক্তির পক্ষে বা একজন মানুষের পক্ষে বা একজনের পক্ষে কি 4 লক্ষ প্রাণীর আলাদা আলাদা করে বৈশিষ্ট্য মনে রাখা পসিবল? আমরা একটা ক্লাসে যদি 50 জন থাকে, 50 জনের নামই বলতে পারি না, ঠিকভাবে 50 জনের নামই বলতে পারি না। আর এখানে 4 লক্ষ উদ্ভিদ এবং 13 লক্ষ প্রাণীর প্রজাতির নামকরণ এবং বৈশিষ্ট্য কি বলা সম্ভব? একজন মানুষের ক্ষেত্রে সম্ভব নয়। কি নয়? সম্ভব নয়। তাহলে মনে রাখবো কিভাবে আমরা? কে মনে রাখবো তাহলে? এটা শ্রেণী বিন্যাসের মাধ্যমে। শ্রেণী বিন্যাসটা আসলে কি? এই যে জীব জগৎগুলো আছে, দেখবা যে এই জীব জগৎগুলোর বিভিন্ন বিভিন্ন প্রজাতির কি থাকে, তার বৈশিষ্ট্যগুলো মিল আছে। কি আছে? নামেরও মিল মিল আছে, আর বৈশিষ্ট্যেরও মিল আছে। কি আছে? তার যে বৈশিষ্ট্যগুলো মিল আছে, এই যাদের বৈশিষ্ট্যগুলো মিল আছে তাদেরকে আমরা বিভিন্ন গ্রুপে বিভিন্ন ধাপে ধাপে কি করছি, বিন্যস্ত করছি। বিভিন্ন ধাপে ধাপে অবস্থান দিয়েছি। এই যে এই বিশাল জীব জগৎ, মানে উদ্ভিদ প্রাণীকে বিভিন্ন ধাপে ধাপে যে অবস্থানগুলো দিয়েছি, এই যে অবস্থানগুলো দিয়ে দেওয়ার পর তাকে যে বিন্যস্ত করছি, এই বিন্যস্ত করার নামইটা হচ্ছে কি, শ্রেণীবিন্যাস। কথা কি বুঝতে পারছেন? এতগুলো যে উদ্ভিদ, এতগুলো যে প্রাণী, এতগুলো যে উদ্ভিদ এবং প্রাণী আছে, এই উদ্ভিদ এবং প্রাণীগুলোকে বিভিন্ন ধাপে ধাপে আমরা কি করছি, বিন্যস্ত করছি। এই ধাপে ধাপে বিন্যস্ত করাকে বলা হচ্ছে কি, শ্রেণী বিন্যাস। কথা কি বুঝতে পারছেন আমার? জি। ওকে। তার পৃথিবীতে কতগুলো উদ্ভিদ আছে? 4 লক্ষ উদ্ভিদ আছে। কত লক্ষ আর উদ্ভিদ আছে? 4 লক্ষ উদ্ভিদ তালুক আছে এবং 13 লক্ষ কি আছে, প্রাণী আছে। 13 লক্ষ কি আছে, প্রাণী প্রাণী আছে। আছে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার না? আচ্ছা, এখন আমার শ্রেণী বিন্যাসটা কেন দরকার? আমরা অলরেডি বলে ফেলছি কেন দরকার এটা। কারণ এই বিশাল জীব জগৎকে আমরা মানে নির্দিষ্ট নির্দিষ্ট করে আমরা বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবো না। কিভাবে মনে রাখতে হবে আমাদের? আমাদের বিভিন্ন ধাপে ধাপে বিন্যস্ত করার মাধ্যমে সেটা মনে রাখতে পারবো, এবং এটাকে বলা হয় শ্রেণী বিন্যাস। তাহলে প্রয়োজনীয়তা কি এটার? অবশ্যই প্রয়োজনীয়তা আছে। এই শ্রেণী বিন্যাসের মাধ্যমে খুবই অল্প সময়ে, কেমন অল্প সময়ে, পরিশ্রম করা লাগতেছে অল্প, অল্প সময়ে, অল্প সময়ে অল্প পরিশ্রমেই আমরা কি করতে পারতেছি, কি করতে পারবো বলো দেখি? এই বিশাল জীব জগৎ সম্পর্কে আমরা একটা ধারণা পাবো, তাদের বৈশিষ্ট্য বলতে পারবো। যদি আমরা নির্দিষ্ট নির্দিষ্ট করে বলতে যেতাম তাহলে আমরা ঠিকই বলতে পারতাম না। সো এই শ্রেণী বিন্যাসের মাধ্যমে কি করতে পারতেছি আমরা? অল্প সময়ে, সময়টা কি, অল্প সময়ে অল্প পরিশ্রমে আমরা বিশাল জীব জগৎ সম্পর্কে আমরা জানতে পারতেছি। তাহলে শ্রেণী বিন্যাসের প্রয়োজনীয়তা বুঝতে পারছেন বা জি। মূল উদ্দেশ্য বুঝতে পারছেন? তাহলে কি বলো দেখি, সিনেমাসের মূল উদ্দেশ্য কি? সহজভাবে চেনা, এগুলো মুছে করার দরকার নেই, একটু বোঝার ট্রাই করবেন। সহজভাবে কিভাবে অধ্যয়ন করতে পারি, বিভিন্ন জীবের ভিতরে তুলনা করতে পারবো, এই সময় জ্ঞান আর থাকা আমাদের কি দরকার, তাই না? তাহলে এটা কিভাবে কিভাবে সাহায্য করে? সহজভাবে অল্প পরিশ্রমে অল্প সময়ে জানা যায়, মানে কি, স্বল্প সময়ে এবং স্বল্প পরিশ্রমে আমরা কি করতে পারি বলো দেখি, আমরা এটা সঠিকভাবে জানতে পারি, বিভিন্ন এই জীব জগৎ সম্পর্কে আমরা জানতে পারি। এই জীবজগৎকে জানার জন্য আমাদের শ্রেণীবিন্যাস প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা বিশাল জীবজগৎকে অল্প সময়ে অল্প পরিশ্রমে সঠিকভাবে জানতে পারি। তো বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? তাহলে হ্যাঁ। শ্রেণীবিন্যাসটা কি? এতক্ষণ আমরা শ্রেণীবিন্যাসই বললাম, তাই না? শ্রেণীবিন্যাসটা তাহলে কি? এই যে বিশাল জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করতেছি, বিভিন্ন ধাপে ধাপে কি করতেছি বলো দেখি, বিন্যস্ত করতেছি। বিভিন্ন ধাপে ধাপে যে বিন্যস্ত। বিন্যস্ত করতেছি, এই বিন্যস্ত করা নামটাই হচ্ছে কি, শ্রেণীবিন্যাস। এই বিন্যস্ত করার নামটাই হচ্ছে কি, শ্রেণীবিন্যাস। তাহলে এটা পড়তে হবে কি, পরীক্ষায় আসে যে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস কাকে বলে। এই বিশাল জীবজগৎকে ধাপে ধাপে যে বিন্যস্ত করতেছি, এটাকে বলা হয় শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের মূল উদ্দেশ্য কি? বিশাল জীবজগৎকে আচ্ছা ভাই, তাহলে স্বল্প, বলো। মানে শ্রেণীবিন্যাস আর শ্রেণীবিন্যাস বিদ্যাটা আলাদা? এই আমি আমি ওটা বুঝাবো আর কি, শ্রেণীবিন্যাস বিদ্যা আমি বুঝাবো, আমার কথাটা শোনো তাহলে বুঝতে পারবা।
আচ্ছা, আমি বললাম কি শ্রেণীবিন্যাস কেন করা কারণ দরকার? কারণ এটা আমরা কি এটার মাধ্যমে আমরা বিশাল জীবজগৎকে স্বল্প সময়ে এবং স্বল্প পরিশ্রমে বেশি সময় মানে সঠিকভাবে জানতে পারতেছি। স্বল্প সময়ে স্বল্প পরিশ্রমে সঠিকভাবে জানতে পারতেছি। কথা কি বুঝতে পারছেন? হুম, যার দরকার সে একটু হ্যাঁ। স্ক্রিনশট রাখবেন, এটা লিখবেন। ক্লিয়ার? আচ্ছা, একটু মনোযোগ দিবেন সবাই। ওকে। আচ্ছা, এখন যে আমরা যে ভাগ করতেছি, তাই না? একটা একটা নিয়ম আছে না, ভাগ করার একটা নিয়ম আছে না? সিমিলার একটা নিয়ম আছে না? এই যে ভাগ করতেছি, আমরা কি করতেছি? সুশৃঙ্খল ভাবে ভাগ করতেছি। এটা এই ধাপে যাবে, এটা এই ধাপে যাবে। এই ভাগ করার যে বিজ্ঞানটা, ভাগ করার যে নিয়মটা, এটাকে বলা হয়, এই ভাগ নিয়ে যেখানে আলোচনা করা হবে, এর যে নিয়ম রীতিনীতি যেখানে আছে, তাকে বলা হয় ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। কথা বোঝার ট্রাই করো। এই বিশাল জীব জগৎকে যে আমরা ভাগ করতেছি, এই ভাগ করাকে বলা হয় শ্রেণীবিন্যাস। এই ভাগ করার জন্য যে রীতিনীতি নিয়ম কানুন আছে, এই ভাগ করার যে নিয়মগুলো যেখানে আলোচনা করা হবে, সেটাকে বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা। কথা কি বুঝতে পারছেন? শ্রেণীবিন্যাস আর শ্রেণীবিন্যাস বিদ্যার মধ্যে পার্থক্য খুঁজে পাইছেন? হ্যাঁ, আচ্ছা, এই শ্রেণীবিন্যাস বিদ্যাটা সুমাইয়া বলো দেখি, শ্রেণীবিন্যাস বিদ্যাটা ভৌত শাখার না হচ্ছে ফলিত শাখার অংশ? ভৌত শাখা। ভৌত শাখা। তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে শ্রেণীবিন্যাস বিদ্যা কাকে বলে, আমরা এটা লিখবো, এটা লিখবো না। শ্রেণীবিন্যাস বিদ্যা কাকে বলে লিখবো আমরা, ভৌত জীববিজ্ঞানের যে শাখায় শ্রেণীবিন্যাসের নিয়ম কানুন রীতিনীতি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা। আমি ক্লাসে এটা দেখে দিয়েছিলাম না? আচ্ছা, এই শ্রেণীবিন্যাসটা একটা জীববিজ্ঞানের স্বতন্ত্র শাখা। কি শাখা? স্বতন্ত্র শাখা। জীববিজ্ঞানের স্বতন্ত্র স্বতন্ত্র শাখার নাম কি? শ্রেণীবিন্যাস বিদ্যা। ক্লিয়ার? বিদ্যা। আচ্ছা, ট্যাক্সোনমি, এই শ্রেণীবিন্যাস বিদ্যার ইংলিশ টার্মটা কি? ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাস বিদ্যার ইংলিশ টার্মটা কি? ট্যাক্সোনমি। এই ট্যাক্সো, দুইটা জিনিস আছে। একটা ট্যাক্সো আছে, একটা নমি আছে। একটা কি আছে? ট্যাক্সো আছে, একটা নমি আছে। এই ট্যাক্সো শব্দটা আসছে কই থেকে? ট্যাক্সিস থেকে। ট্যাক্সো শব্দটা এসেছে কই থেকে? ট্যাক্সিস থেকে। যার অর্থ হচ্ছে বিন্যাস বা সাজানো। যার অর্থ হচ্ছে কি? বিন্যাস বা সাজানো। আর নমি শব্দটা আসছে কই থেকে? গ্রিক শব্দ সাজানো। কই থেকে? নোমস থেকে। যার অর্থ হচ্ছে কি? না, আইন। নামের মতো না, আইন বা নিয়ম। তাহলে যে শাখায় বিন্যাসের নিয়ম নিয়ে আলোচনা করা হবে, তাকে বলা হয় ট্যাক্সোনমি। কথা কি বুঝতে পারছেন? ট্যাক্সো আসছে ট্যাক্সিস থেকে, যেটা হতো বিন্যাস বা সাজানো। আর নোমস অর্থ কি? আইন, যেটা আর নমি আসছে কি? নোমস থেকে, যেটা অর্থ আইন অথবা নিয়ম। অর্থাৎ ট্যাক্সোনমি শব্দের অর্থ হচ্ছে যে বিন্যাসের যে নিয়মটা। কথা কি বুঝতে পারছেন আমার? হুম, হুম। আর ট্যাক্সোনমিটা কেন প্রয়োজন? ভাইয়ের কথা আটকেছিল আরেকবার। আচ্ছা, সবাই একটু মিউট করো। আচ্ছা, সবাই একটু মিউট করো। ওকে। আমি বললাম ট্যাক্সোনমির যে ট্যাক্সো শব্দটা আছে, এখানে দুইটা শব্দ, দুইটা এখানে একটু ট্যাক্সোনমিকে আমরা যদি ভাঙি, তাহলে কি পাবো আমরা? ট্যাক্সোনমির বাংলা শব্দটা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। ট্যাক্সোনমিকে যদি আমরা ভাঙি, তাহলে পাবো ট্যাক্সো আর নমি। এই ট্যাক্সো শব্দটা আসছে ট্যাক্সিস থেকে, যার অর্থ বিন্যাস বা সাজানো। আর নমি শব্দটা আসছে নমস থেকে, যার অর্থ আইন অথবা নিয়ম। এই অর্থাৎ ট্যাক্সোনমি শব্দ হচ্ছে কি? সাজানোর নিয়ম বা বিন্যাসের নিয়ম। অর্থাৎ ভৌত জীববিজ্ঞানের যে শাখায় শ্রেণীবিন্যাসের নিয়ম কানুন রীতিনীতি নিয়ে আলোচনা করা হবে, তাকে বলা হবে ট্যাক্সোনমি। এইভাবেই লিখতে হবে পরীক্ষায়। আমি যেভাবে বলছি এইভাবে পরীক্ষায় লিখবেন। আর লিখতে হবে না, ওটা ম্যান্ডেটরি না, তো লিখবেন আর কি। ট্যাক্সোনমি কাজটা কি? ট্যাক্সোনমি মানে কি করতেছে এখানে? জীবদের চিহ্নিত করতেছে। কি করতেছে বলো দেখি? জীবদের চিহ্নিত করতেছে, জীবদের বর্ণনা দিচ্ছে। কারণ ট্যাক্সোনমির একটা অংশ কি কয়? শ্রেণীবিন্যাসের অংশ। জীবদের শ্রেণীবিন্যাস করতেছে, এগুলো রিং পড়ে যাবেন। জীবদের নামকরণ করতেছে। তাহলে ট্যাক্সোনমি কাজ কি? জীবের নামকরণ করাও ট্যাক্সোনমির কাজ। ট্যাক্সোনমির মাধ্যমে কি করতেছি? শ্রেণীবিন্যাসের মতোই সহজে আমরা কি করতে? সহজে চেনা এবং অধ্যয়ন করতে পারতেছি। একই প্রজাতির বিশ্বব্যাপী একই নাম চেনা সম্ভব হচ্ছে। জীববিজ্ঞানের তথ্য সাজানো তুলনামূলক সহজ হয়। আচ্ছা, আমি বলি, আমাদের আমরা বাংলায় কি বলি? গরুকে কি গরু? গরু বাংলায় কি বলি? গরু বলি না বাংলায়? আর বাংলায় বলি গরু। আচ্ছা, হ্যাঁ, ইংরেজিতে কি বলা হয়? কাউ বলা হচ্ছে। তাও, আমি এখন যদি তাও। আমি যদি ইংল্যান্ডে গিয়ে বলি গরু গরু বলি আমরা, বা ছাগল ছাগল বলি, ওরা কি বুঝতে পারবে? অনেকেই বুঝতে পারবে না, কারণ কি বলতেছে, এরা বুঝবেই না। ওরা কিভাবে বুঝবে এটা? ওইটা হচ্ছে যখন আমরা কাউ বলবো তখন বুঝবে।
বা ক্যাট বলবো, তখন বুঝতে পারবে, তাই না? আচ্ছা, আমরা বলতেছি একটা, আরেকজন বলতেছে আরেকটা। তা লাউ আছে না, লাউ, লাউকে অনেকে চট্টগ্রামী ভাষায় কদু বলে। একটা গল্প বলি। আমাকে মেসেজ যখন আমার বাজার করতে দিছে আমাকে, তখন আমাকে বলছে কদু নিয়ে আসতে। আমি তো কদু চিনি না আর কি। আমি লাউ চিনি কিন্তু কদু চিনি না আর কি। কিন্তু লাউ এর নামই যে কদু, এটা আমি এখানে এসে বুঝতে পারছি, মানে শিখছি আর কি এটা। সো এক জায়গায় এক এক জায়গায় এক এক নাম আসতেছে, তাই না? তাহলে আমি প্রথমে এটা বুঝতে পারিনি, তাহলে আমার জন্য সমস্যার সৃষ্টি হয়েছে না? আমি একটা দেশে পড়াশোনা করতে গেলাম, আমি বললাম এটা গরু, গরু আমি বলতে, গরুর কথা বলতেছি আমরা, আমি গরু শব্দটা উচ্চারণ করছি, তাহলে কি তারা বুঝতে পারবে? তারা বুঝতে পারবে না। সো তাদের জন্য এটা কি লাগবে? পুরো পৃথিবীতে যেন একই একটা নাম থাকে, কি সার্বজনীন যেন একটা নাম থাকে, যা একটা নাম দিয়েই বিশ্বব্যাপী যেন একটা নাম দিয়ে সবাইকে চেনা যায়। সেই নামটাকে বলা হয় সাইন্টিফিক নেম। কি নাম বলা হয় বলো দেখি? সাইন্টিফিক নেম, যেটার মাধ্যমে পুরো বিশ্বে সেটাকে চেনা যাবে। বুঝতে পারছেন? এইটা আমরা জানতে পারি কিসের মাধ্যমে? ট্যাক্সোনমির মাধ্যমে। আমার কথা কি বুঝতে পারছেন? জি। যে যেমন কি, মানুষ আমরা বলি না, ম্যান বলি, তাই না? বা ইন্ডিভিজুয়াল অনেকে বলা হয়, অনেক কিছু বলা হয় আর কি। এটা আমরা কি বলতে পারি? এটা সাইন্টিফিক নেম হচ্ছে হোমো সেপিয়েন্স। কি নাম বলো দেখি? হোমো হোমো সেপিয়েন্স। সেপিয়েন্স। মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো সেপিয়েন্স। আমরা জানবো আর কি, আমরা জানবো, দেখবো, দেখো। মানুষের বৈজ্ঞানিক নাম কি? এটা হচ্ছে মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো হোমো সেপিয়েন্স। এই হোমো সেপিয়েন্সটা হচ্ছে বৈজ্ঞানিক নাম। হোমো সেপিয়েন্সটা মানে এটা কি? বৈজ্ঞানিক নাম। সেপিয়েন্স। এটা পুরো বিশ্বব্যাপী কি একই নাম? পুরো বিশ্বব্যাপী কি এটা একই নাম? এটা পরিবর্তন হবে না। এটা কি হবে না? পরিবর্তন হবে না। উপকারিতা কি? একই জিনিসই। পার্থক্য মিল খুঁজে পাওয়া যায়, আবিষ্কার কি করা যায়, অধ্যয়ন করা যায়, জ্ঞানকে সুশৃঙ্খল ভাবে সাজানো যায়। এগুলো রিডিং পড়বেন, বুঝতে পারছেন? বুঝে বুঝে পড়বেন, রিডিং পড়বেন, বুঝে বুঝে পড়বেন, তাহলে দেখবেন মুখস্থ করার দরকার নেই। তাহলে ভালোভাবে আমরা কি করতে পারি? অ্যান্সার করতে পারবেন, যে বহুপদী অনেক কোশ্চেন আসবে এখান থেকে, অ্যান্সার করতে পারবেন। সো আমরা আসি, আমরা পড়লাম শ্রেণীবিন্যাসটা কি, শ্রেণীবিন্যাস বিদ্যা কি। শ্রেণীবিন্যাস বিদ্যার একটা নাম আছে, কি বলো দেখি? শ্রেণীবিন্যাস বিদ্যার নাম হচ্ছে ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যাটা হচ্ছে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা। এটা উদ্দেশ্যটা কি বলতো কি? স্বল্প সময়ে স্বল্প পরিশ্রমে কোনো জীব সম্পর্কে বা বিশাল জীব জগৎ সম্পর্কে সঠিকভাবে জানা। জানা। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এতটুকু কারো সমস্যা আছে? বলো, না। এত কোনো সমস্যা আছে? কারো বুঝতে কোনো কোশ্চেন আছে এ বিষয়ে? আচ্ছা, আমরা এখন আসি। শ্রেণী বিন্যাসটা তো পড়তেছি আমরা। আসলে শ্রেণী বিন্যাস সম্পর্কে কি কাজ, শ্রেণী বিন্যাস বিদ্যা দেখলাম। এই শ্রেণী বিন্যাসটা তো করছে, তাই না? অনেক বিজ্ঞানী করছে না? এই শ্রেণী বিন্যাসটা কিভাবে করছে আমরা সেটা এখন শিখবো। সেটা এখন শিখবো। প্রথমে আসি আমরা একটা বিজ্ঞানী, ক্যারোলাস লিনিয়াস। কি নাম বলো দেখি? ক্যারোলাস লিনিয়াস। লিনিয়ার। ক্যারোলাস লিনিয়াস, কি নাম বলো দেখি? ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা, কি নাম? ক্যারোলাস লিনিয়াস। নামগুলো একটু আমার সাথে উচ্চারণ করবেন। কি নাম? ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা, তিনি, আচ্ছা তা আমরা তিনি কি ছিলেন? সুইডেনের কি ছিলেন? কোন দেশের বলো দেখি? সুইডেন। সুইডেনের কি ছিলেন? প্রকৃতিবিদ ছিলেন। কি ছিলেন? প্রকৃতিবিদ ছিলেন। প্রথমে আমরা আসবো কি, আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়বেন, যে ক্যারোলাস লিনিয়াস। কি নাম? প্রথম বিজ্ঞানীর নাম কি? ক্যারোলাস লিনিয়াস। ইনি কোন দেশের কি ছিলেন? বিজ্ঞানী ছিলেন। সুইডেনের একজন বিজ্ঞানী প্রকৃতিবিদ ছিলেন। কি ছিলেন বলো দেখি? প্রকৃতিবিদ। কি ছিলেন? প্রকৃতিবিদ। বুঝতে পারছেন? তিনি কি করছে? তিনি হচ্ছে 1700 কত সালে বলো দেখি? এটা খুবই ইম্পর্টেন্ট না, একটু পড়ে নেবেন আর কি। 1735 সালে একটা বিশ্ববিদ্যালয় আছে, কি বলে? আপসালা বিশ্ববিদ্যালয়। আপসালা বিশ্ববিদ্যালয় থেকে কি করে? চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করে। কোন শাস্ত্রে? চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি অর্জন করে। এবং ওই আপসালা বিশ্ববিদ্যালয়েরই অ্যানাটমির অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। এগুলো খুবই ইম্পর্টেন্ট না, একটু পড়ে নিবেন আর কি, জানার জন্য আর কি। কি করবেন? জানার জন্য পড়ে নিবেন। আচ্ছা, তাকে বলা হয় কি জানো? আধুনিক শ্রীবিন্যাস পদ্ধতির উদ্ভাবক। তাহলে আধুনিক শ্রীবিন্যাস পদ্ধতির উদ্ভাবক কে? ক্যারোলাস লিনিয়াস। আধুনিক শ্রেণীবিন্যাস পদ্ধতির উদ্ভাবক কে? ক্যারোলাস লিনিয়াস। বা লিনিয়াস। শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে, ট্যাক্সোনমির জনককে? ক্যারোলাস লিনিয়াস। একই জিনিস। আধুনিক শ্রেণীবিন্যাস পদ্ধতির জনককে? ক্যারোলাস লিনিয়াস। অথবা ট্যাক্সোনমির জনককে? ক্যারোলাস লিনিয়াস। অথবা শ্রেণীবিন্যাসের নামকরণের প্রবর্তককে? ক্যারোলাস লিনিয়াস।
ক্লিয়ার? বুঝতে পারছেন? সবই একই। আচ্ছা, পরবর্তীতে আসবো আমরা কি, তিনি একটা বই প্রকাশ করেন কত সালে বলো দেখি? 1753 সালে। কত সালে? 1753 সালে একটা বই প্রকাশ সতেরোশো করেন। তিপ্পান্ন সালে। বইটা খুবই মুখস্থ করবেন ভালোভাবে, বানান সহ দেখবেন। স্পিসিস প্লান্টারাম, স্পিসিস প্লান্টারাম, স্পিসিস প্লান্টারাম, স্পিসিস স্পেসিস প্লান্টারাম বইটা প্লান্টাম। কি করেন? স্পিসিস প্লান্টারাম বইটা স্পেসিস প্রকাশ করেন। প্লান্টাম। তাহলে কত সালে বলো দেখি? 1753 সালে স্পিসিস প্লান্টারাম বইটা প্রকাশ করেন। বুঝতে পারছেন? ক্যাওলাস লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী ছিলেন? সুইডেনের প্রকৃতিবিদ ছিলেন। কি ছিলেন? প্রকৃতিবিদ। আচ্ছা, তিনি তিনি কি ছিলেন, কি কি বললাম আমি? তিনি 1735 সালে একটা বিশ্ববিদ্যালয়ের নাম আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা ক্ষেত্রে ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি কি করেন? অ্যানাটমির কি অধ্যাপক নিযুক্ত হন, এবং তাকে বলা হয় আধুনিক শ্রেণীবিন্যাসের জনক, ট্যাক্সোনমির জনক, অথবা শ্রেণীবিন্যাসের নামকরণের মানে নামকরণের ভিত্তি স্থাপন করেন আর কি। আচ্ছা, তিনি একটা বই কি করেন? প্রকাশ করেন। সে বইটার নাম হচ্ছে স্পিসিস প্লান্টারাম। এই বইয়ের মধ্যে তিনি কি করেন? দ্বিপদ নামকরণ নামে একটা একটা পদ্ধতি চালু করেন। প্রাণী নামে দ্বিপদ নামকরণ চালু করেন। কি নাম বলো দেখি? দ্বিপদ নামকরণ। তাহলে দ্বিপদ নামকরণের প্রবক্তাকে ক্যাওলাস লিনিয়াস। কতগুলো কোশ্চেন বললাম, সবগুলো মাথায় রাখার ট্রাই করবেন। দ্বিপদ নামকরণের প্রবক্তাকে ক্যাওলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণের প্রবক্তাকে ক্যাওলাস লিনিয়াস। বুঝতে পারছেন কথা আমার? তা দ্বিপদ নামকরণ, দ্বিপদ কেন বলা হচ্ছে? এর দুইটা অংশ থাকে। তা দ্বিপদ নাম, একটা একটা প্রাণী কয়টা অংশ থাকবে? দ্বিপদ নামকরণ বলতে বোঝায় একটা একজনের কয়টা অংশ থাকবে, একটা নামে কয়টা অংশ থাকবে? দুইটা অংশ থাকে। একটা নাম হচ্ছে গণ, একটা হচ্ছে প্রজাতি। একটা হচ্ছে কি? প্রজাতি। একটা হচ্ছে গণ, একটা হচ্ছে প্রজাতি। দ্বিপদ নামকরণ কি? গণ, কোনো নামের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে গণ এবং প্রজাতি। গণ এবং প্রজাতি। বুঝতে পারছেন দ্বিপদ নামকরণ কেন? দুইটা অংশ থাকে, একটা হচ্ছে গণ, একটা হচ্ছে প্রজাতি। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কি সবার? আচ্ছা, দ্বিপদ নামকরণ কোন বইয়ে তিনি উল্লেখ করেন এটা? স্পিসিস হ্যাঁ। প্লান্টারাম বইয়ে উল্লেখ করেন। আচ্ছা, তিনি প্রথম কি তিনি প্রথম না, তিনি কি করে বলো? বলো দেখি। তিনি হচ্ছে জীবজগৎকে দুটি ভাগে ভাগ করেন। তিনি প্রথম জীবজগৎকে কত ভাগে ভাগ করেন? দুইটি ভাগে ভাগ করেন। তিনি প্রথম জীবজগৎকে কয়টি ভাগে ভাগ করেন? দুটি ভাগে ভাগ করেন। একটা হচ্ছে কি আগে উদ্ভিদ জগৎ, আর একটা হচ্ছে কি দুইটি। প্রাণী জগৎ, মানে কি বোটানি এবং জুলজি প্রাণী নামে দুইটা জগৎ। অংশে ভাগ করেন। কথা কি বুঝতে পারছেন আমার? আচ্ছা, তাহলে তিনি কি করেন? জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করেন, একটা হচ্ছে কি উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে কি প্রাণী জগৎ। তাহলে কি তিনি কি 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 কাজ করতে আমরা দেখি? তিনি এই ক্যাওলাস লিনিয়াস কি করছে বলো দেখি? এই ক্যাওলাস লিনিয়াস দ্বিপদ নামকরণ করছে। কি পদ? দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবক্তা তিনি প্রথম করছে। আচ্ছা, তিনি কি করছেন? জীব জগৎকে উদ্ভিদ ও প্রাণী নামে দুই ভাগে ভাগ করছেন। উদ্ভিদ ও প্রাণীকে দুই ভাগে ভাগ করছেন। আচ্ছা, তিনি যে নামকরণটা করছে, কি নামকরণ করছে? দ্বিপদ নামকরণ করছে। এই দ্বিপদ নামকরণটা কেন, কি হয়েছে বলো দেখি? ল্যাটিন ভাষা ব্যবহার করছে। কোন ভাষা বলো দেখি? ল্যাটিন ভাষা। কোন ভাষা? ল্যাটিন ভাষা। তো ল্যাটিন ল্যাটিন ভাষা কেন ভাষা। বসে নিল ল্যাটিন ইনি? ভাষা। ল্যাটিন ভাষাকে কেন বেছে নিল? ল্যাটিন ভাষাটা মিলিত ভাষা। কি ভাষা? মিলিত মিলিত। ভাষা। যেটা পরিবর্তন মিলিত হওয়ার, ভাষা। যেটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। যেটা কি হওয়ার সম্ভাবনা নেই? পরিবর্তন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। যদি পরিবর্তন না হয় সম্ভাবনা তাহলে নেই। সবাই একই নামে চিনতে পারবে। একই নামে যখন চিনবে তখন তো আর কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে না। একটা না একটা একটা সার্বজনীন নাম পাচ্ছি আমরা। এই জন্য তিনি ল্যাটিন ভাষা ব্যবহার করছে। কথা কি বুঝতে পারছেন কেন ব্যবহার করছে? হ্যাঁ। আচ্ছা, আমি কিছু কোশ্চেন করি এখন। কোশ্চেন করবো এখন। আচ্ছা, হ্যাঁ, কার কোনো করেন কোশ্চেন, দেখি। কার কোনো কোশ্চেন আছে এখানে? না। না তো। আচ্ছা। ও ভাই। আচ্ছা। আচ্ছা, নুসরাত বলবেন, দ্বিপদ নামকরণে কোন ভাষা ব্যবহার করা হয়েছে? ল্যাটিন ভাষা। ল্যাটিন ভাষা ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে? কারণ এখানে মিলিত ভাষা থাকে। না, এটা মৃত ভাষা। মৃত ভাষা কি ভাষা? মিলিত ভাষা। মৃত ভাষা। মিলিত এটা ভাষা। পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, এটাকে এই জন্য ব্যবহার করা মিলিত। হয়েছে। যেটা আমরা সার্বজনীন একটা নাম পাবো। আচ্ছা, সুমিয়া বলো দেখি, ক্যাওলাস লিনিয়াস কোন বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা ক্ষেত্রে ডিগ্রি লাভ করেন? সুমিয়া বলো কোন বিশ্ববিদ্যালয় থেকে?
আপসালা বিশ্ববিদ্যালয় থেকে। কোন বিশ্ববিদ্যালয় থেকে? আপসালা বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা। এবার হচ্ছে চীনা বলো দেখি, তার হচ্ছে বইটার নাম কি? তার একটা তিনি একটা বই প্রকাশ করেন। তিনি একটা বই প্রকাশ, বইটার নাম কি? ক্যালাস লিনিয়াসে একটা বই আছে, বইটার নাম কি? সান কি সায়েন্টিফিক্যাস কি বলো? স্পিসিস প্লান্টারাম। কি বই? ইস স্পিসিস প্লান্টারাম বইটা আছে, পড়তে হবে আবার। আর দ্বিপদ নামকরণ কি বলে বলো দেখি? দ্বিপদ হ্যাঁ নামকরণ কাকে বলে? পরীক্ষা আসতে পারে, দ্বিপদ নামকরণ কাকে বলে? পরীক্ষাতে কি দ্বিপদ বলবা? কোনো জীবের কোনো জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বিশিষ্ট হয়, দুইটা অংশ হয়। কোনো জীবের বৈজ্ঞানিক নাম কয়টি অংশ হয়? দুইটা দুইটা অংশ। অংশ একটা হচ্ছে গণ, একটা হচ্ছে কি প্রজাতি। একটা প্রজাতি হচ্ছে গণ, একটা হচ্ছে প্রজাতি। কোনো জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ নিয়ে গঠিত ব্র্যাকেটের মধ্যে লিখবে গণ এবং প্রজাতি, তাকে দ্বিপদ নামকরণ বলে। বলে কোনো জীবের বৈজ্ঞানিক নাম, এটা ইম্পর্টেন্ট। দ্বিপদ নামকরণ কাকে বলে বুঝতে পারছেন? হুম, এই যে দ্বিপদ নামকরণের যে পদ্ধতিটা, একে বলা হয় দ্বিপদ নাম, মানে নাম দেওয়ার যে পদ্ধতি, এটাকে বলে দ্বিপদ নামকরণ বলা হয় আর কি। আচ্ছা, বৈজ্ঞানিক নাম মানে কি বলো দেখি? বৈজ্ঞানিক নাম, সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক নাম কি বলে বলো দেখি? সায়েন্টিফিক নেম অথবা বৈজ্ঞানিক নেম। সায়েন্টিফিক নেম অথবা বৈজ্ঞানিক সায়েন্টিফিক নেম, সায়েন্টিফিক নেম অথবা বৈজ্ঞানিক নাম, তাই না? এই সায়েন্টিফিক নাম বা বৈজ্ঞানিক নাম কেন, কাকে বলে? তাহলে বলবো জীববিজ্ঞান বা প্রতিটি জীবকে শনাক্ত করার জন্য একটা কি আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃত নাম, মানে গ্রহণযোগ্য নাম দেওয়া হয়। এই গ্রহণযোগ্য নামটাকে বলা হচ্ছে সায়েন্টিফিক নেম অথবা কি নেম? বৈজ্ঞানিক নাম। ক্লিয়ার? বৈজ্ঞানিক আচ্ছা। আচ্ছা, এখানে বায়োনিমিয়াল বায়োনোমিয়াল নেম বলছে আর কি, দুই অংশ বিশিষ্ট নাম আর কি, এটা দেখে দিবেন একটু। আচ্ছা, একটা নামের কটা অংশ থাকে? দুইটা অংশ থাকে, খুবই ইম্পর্টেন্ট। একটা নামের কটা অংশ থাকে? দুইটা। প্রথমটা হচ্ছে গণ, দুইটা পরটা হচ্ছে প্রজাতি। গণকে বলা হয় জেনাস। গণকে কি বলা হয়? জেনাস। জিনাস পড়তে হবে এটা পরবর্তীতেও। আর হচ্ছে প্রজাতিকে বলা হয় কি? স্পিসিস। প্রজাতিকে কি বলা হয়? স্পিসিস। আচ্ছা, একটা নামে দুইটা অংশ থাকে। একটা হচ্ছে, প্রথমটার নাম হচ্ছে গণ, পরেরটার নাম হচ্ছে কি? স্পিসিস। তাহলে একটা বৈজ্ঞানিক নামে দুইটা অংশ থাকে। একটা বৈজ্ঞানিক নামে কটা অংশ থাকে? দুইটি দুইটা অংশ থাকে। একটা হচ্ছে গণ, একটা হচ্ছে কি? স্পিসিস। প্রজাতি একটা গণ, একটা হচ্ছে স্পিসিস, প্রজাতি। গণ ও প্রজাতি বা জেনাস বা স্পিসিস, দুইটাই মুখস্থ করতে হবে। কারণ একটা নামে কটা অংশ থাকে? দুইটা অংশ থাকে। আচ্ছা দেখো, মানুষের বৈজ্ঞানিক নাম কি বলো দেখি? মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো সেপিয়েন্স। মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো হোমো সেপিয়েন্স। এই প্রথমটার অংশের নাম কি? গণ। এর প্রথমটা হোমোটা হচ্ছে গণ, সেপিয়েন্সটা হচ্ছে প্রজাতি। গোলালুর বৈজ্ঞানিক নাম কি? গোলালুর বৈজ্ঞানিক নাম কি? সোলানাম টিউবারোসাম। এই সোলানামটা হচ্ছে কি? গণ। আর হচ্ছে টিউবারোসামটা হচ্ছে কি? প্রজাতি। সিংহর বৈজ্ঞানিক নাম কি? প্যান্থেরা লিও। প্যান্থেরাটা হচ্ছে গণ অথবা জেনাস, লিওটা হচ্ছে স্পিসিস অথবা প্রজাতি। প্রজাতি তারপর আসি আমরা, ধানের বৈজ্ঞানিক নাম কি? অরিজা স্যাটিভা। অরিজা হচ্ছে গণ, স্যাটিভা হচ্ছে প্রজাতি। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি? এলিয়াম সেপা। পেঁয়াজের এলিয়ামটা হচ্ছে গণ, আর সেপাটা হচ্ছে প্রজাতি। রুইয়ের রুই মাছের বৈজ্ঞানিক নাম কি? লেবিও রোহিতা। লেবিওটা হচ্ছে কি? গণ, রোহিতাটা হচ্ছে কি? প্রজাতি। আর কাতলা মাছের বৈজ্ঞানিক নাম কি? কাতলা কাতলা। কাতলাটা গণ, এই এটা হচ্ছে কি? প্রজাতি। কথা কি বুঝতে পারছেন? জি সায়েন্টিফিক নাম কেন দেওয়া হয়েছে? কারণ এটা একক নামে, এক নামে পুরো বিশ্বে পরিচিত থাকবে, আন্তর্জাতিকভাবে এক নামে পরিচিত থাকবে। ক্লিয়ার? জি তাহলে আমার সাথে একটু পড়াতে হবে। বলো, মানুষের বৈজ্ঞানিক নাম কি? বলো, হোমো স্যাপিয়েন্স। মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো মুখস্থ করেন। সেপিয়েন্স মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো সেপিয়েন্স মানুষের বৈজ্ঞানিক নাম কি? পড়তে থাকেন। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স। হোমো সেপিয়েন্স আচ্ছা, গোলালুর বৈজ্ঞানিক নাম কি? বলো দেখি, গোলালুর হোমো বৈজ্ঞানিক নাম কি? সুলামান টিউবারসাম সোলানাম টিউবারোসাম। নিউমারসন সোলানাম টিউবারোসাম। কোনটা সুলামান গণ, টিউবার কোনটা প্রজাতি? আচ্ছা, সিনা বলো দেখি, সুলানাম একটা বৈজ্ঞানিক নামের গণ কোনটা, প্রজাতি কোনটা? হোমোটা হচ্ছে গণ আর হচ্ছে হোমোটা সেপিয়েন্সটা না, প্রজাতি প্রথম অংশটা হচ্ছে গণ, প্রথম নামের প্রথম অংশটা হচ্ছে গণ, পরের অংশটা কি? প্রজাতি। প্রজাতি বুঝতে পারছেন? জি আচ্ছা, তারপর দেখো, তার মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো সেপিয়েন্স। মুখস্থ করে ফেলবেন। গোলালুর বৈজ্ঞানিক নাম কি? টিউবারাসাম। সোলানাম টিউবারাসাম। সোলানাম টিউবারাসাম। মুখস্থ করে ফেলবেন। সিংহর বৈজ্ঞানিক নাম কি বলো দেখি? প্যান্থ্রালিও। সিংহর বৈজ্ঞানিক নাম কি? প্যান প্যান্থ্রালিও। লিও সিংহর বৈজ্ঞানিক নাম কি?
প্যান্থেরা লিও। সিংহর বৈজ্ঞানিক নাম কি? প্যান্থেরা লিও। মুখস্থ করে ফেলেন। সিংহর বৈজ্ঞানিক নাম কি? প্যান্থেরা লিও। লিও। আচ্ছা বলো দেখি পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি? এলিয়াম সেপা। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি? এলিয়াম সেপা। তা প্রথম দুইটা মুখস্থ করি আগে, দেখো। মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো সেপিয়েন্স। গোলালুর বৈজ্ঞানিক নাম কি? ওর নাম টিউবারোসাম। আচ্ছা এক পাশ থেকে বলবা। আচ্ছা প্রথমে সুমাইয়া বলো দেখি দুটা। মানুষের বৈজ্ঞানিক নাম বলবা আর গোলালুর বৈজ্ঞানিক নাম বলবা। হ্যাঁ, প্রথমে মানুষের বৈজ্ঞানিক নামটা বলবা, তারপর গোলালুর বৈজ্ঞানিক নামটা বলবা। মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়ান্স, গোলালু, আচ্ছা আমি বলি, হোমো সেপিয়েন্স বলার পর কোনটা গণ অংশ বা কোনটা হচ্ছে জেনাস, কোনটা স্পিসিস বলবা। হোমো জেনাস আর সেপিয়েন্স স্পেসিস। সবার পরটা গোলালুর বৈজ্ঞানিক নাম কি? সুলামান টিউবারসাম। হ্যাঁ বলতে থাকো। তারপরে সিংহ হচ্ছে প্যান্থেরা লিও। না আমি ও সাথে বলবা কোনটা স্পিসিস কোনটা গণ, এটা বলবা। সুলামান জেনাস আর টিউবারসাম স্পেসিস। এ- আচ্ছা দুইটা হয়েছে না? তা নুসরাত বলো দেখি। বৈজ্ঞানিক নাম হোমো স্পেসি জেনাস তাসনিয়া বলো। হোমো স্পেসিস। হোমোটা স্পিসিস বলো, স্পিসিস। স্পেসিস। স্পেসিস। হোমো হোমোটা গণ স্পেসিস স্পেসিস প্রজাতি। বলো। স্পেসিস। স্পেসিস। সিস সিস। স্পেসিস। হ্যাঁ তারপরে সুলামান টিউবারসেন। টিউবারোসাম। টিউবারোসাম। টিউবারসাম। বানান একটু সুলামানটা গণ ভুলে সমস্যা নেই, বানান টিউবারসাম ঠিক করতে হবে। হ্যাঁ এটা প্রজাতি। ওকে। পরটা দেখো। সিংহর বৈজ্ঞানিক নাম কি বলো দেখি। প্যান্থ্রালিও। সিংহর বৈজ্ঞানিক নাম কি? প্যান্থেরালিও। প্যান্থ্রালিও। সিংহর বৈজ্ঞানিক নাম কি? প্যান্থ্রালিও। প্যান্থেরালিও সিংহর বৈজ্ঞানিক নাম কি? প্যান্থ্রালিও। লিও। ধানের বৈজ্ঞানিক নাম কি? ওরাইজা স্যাটিভা। ধানের বৈজ্ঞানিক নাম কি? ওরাইজা স্যাটিভা। ওরাইজা তাহলে মানুষের স্যাটিভা। বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। গোলালুর বৈজ্ঞানিক নাম সোলানাম টিউবেরোসাম। সিংহর বৈজ্ঞানিক নাম কি? টিউবেরসাম। প্যান্থ্রালিও। ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে ওরাইজা স্যাটিভা। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যালিয়াম সেপা। পেঁয়াজের বৈজ্ঞানিক নামটা কি হবে? অ্যালিয়াম সেপা। রুই মাছের বৈজ্ঞানিক নাম কি বলো দেখি। ল্যাবিও ল্যাবিয়া রোহিতা। রোহিতা। রুই মাছের বৈজ্ঞানিক নাম কি? ল্যাবো ল্যাবিয়া রোহিতা। রোহিতা। রুই মাছের বৈজ্ঞানিক নাম কি? ল্যাবিও রোহিতা। ল্যাবিও রোহিতা। কাতলা মাছের বৈজ্ঞানিক নাম কি? কাতলা কাতলা। সবচেয়ে সোজা। কাতলা মাছের বৈজ্ঞানিক নাম কি বলো দেখি। কাতলা কাতলা। কাতলা মাছের বৈজ্ঞানিক নাম কি বলো দেখি। কাতলা কাতলা। কাতলা মাছের বৈজ্ঞানিক নাম কি? কাতলা কাতলা। সবগুলো হয়েছে কি সবার? বলো তো, পেঁয়াজের বৈজ্ঞানিক নাম অ্যালিয়াম সেপা। এটা মনে থাকবে না মেবি। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি বলো দেখি। অ্যালিয়াম সেপা। এলিয়াম। হয়েছে? পাওয়া ধরবো। এলিয়াম। এলিয়াম। আচ্ছা নুসরাত বলো এবার। বলো নুসরাত বলো। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি বলো। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি? বলো নুসরাত বলো, পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি? ভাইয়া মনে নাই। ভাইয়া আমি সুমাইয়া বলো। বলি সুমাইয়া বলো। লিয়াম সেপা। আচ্ছা তাসনিয়া বলবা। সিংহর বৈজ্ঞানিক নাম কি? প্যান্থার লিও। প্যান্থেরা লিও। সাবাস। সিনা বলবা। সিনা। রুই মাছের বৈজ্ঞানিক নাম কি? ওটি আসছিল বেশি বেশি দেখতাম। কি জানেন? লেবির লেবির সেপা। লেবিও রোহিতা। লেবিও রোহিতা। রোহিতা। লেবিও রোহিতা। ক্লিয়ার? লেবিও রোহিতা। জি। হ্যাঁ, আর সবাই এখানে আনমিউট থাকে, একটু সবাই একটু ভেবেচিন্তে কথা বলবেন আশেপাশে। আচ্ছা সিনেমাসের উদ্দেশ্যটা কেন পড়ছি না আমরা, কেন উদ্দেশ্যটা কি আবার দিছি এখানে। রিডিং পড়ে যাবেন, কি করবেন? রিডিং করবেন। এগুলো এগুলো রিডিং পড়লে আমরা অ্যান্সার করতে পারবেন। একটা জিনিস বারবার দেওয়ার কারণ হচ্ছে যেন আমরা এগুলো মুখস্থ না করেই যেন পরীক্ষায় অ্যান্সার করতে পারেন। রিডিং পড়বেন বারবার, একটু মনোযোগের সহিত রিডিং পড়বেন।
তা দ্বিপদ নামকরণের প্রয়োজনীয়তা কি আমরা এটাও পড়ছি, আমরা এটাও দেখে নেবেন। কারণ কথা হচ্ছে আমাদের তো কি কি থাকে বলো দেখি, নির্দিষ্ট নিয়ম থাকে না? কোনো কিছুর জন্য তো নির্দিষ্ট নিয়ম থাকে, তাই না? এই নিয়মগুলো ঠিক করে কি বলো দেখি। উদ্ভিদের জন্য একটা, প্রাণীর জন্য একটা। উদ্ভিদের জন্য একটা, প্রাণীর জন্য একটা আছে। আচ্ছা, এতটুকু মুখস্থ করবেন আগে যে আইসিবিএন বলো, কি বলো দেখি? আইসিবিএন কি বলো দেখি? আইসিবিএন সবাই মুখস্থ করো, আইসিবিএন বলো, আইসিবিএন। আইসিবিএন বলো, আইসিবিএন। আইতে কি ইন্টারন্যাশনাল, সিতে কি কোড, বিতে কি বোটানিক্যাল, মানে বোটানি মানে উদ্ভিদ না, উদ্ভিদের জন্য এটা বোটানিক্যাল। এনতে কি নোমান ক্লেচার। আচ্ছা, তারপর দেখবে কি আইসিজেটেন, আইসিবিএন, আইসিজেটেন, আইসিবিএন, আইসিজেটেন বলো, আইসিবিএন, জেটেন আইসিবিএন, আইসিজেটেন। জেট আইসিবিএন কি হবে বলো দেখি? ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। আইসিজেড মানে কি? ইন্টারন্যাশনাল কোড অফ কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। এতটুকু হয়েছে? হুম ওকে, ন্যাশনাল কোড অফ এখন ঠিকভাবে শোনা যাচ্ছে? আচ্ছা বলো দেখি, আইসিজেটেন এর পুনরূপ কি? আচ্ছা, সিনা বলবা। জি, আইসিজেটেন এর পুনরূপ কি? ইন্টারন্যাশনাল অফ কোড অফ জুল জুলজিক্যাল জুলজিক্যাল জুনোজিক্যাল নোমেনক্লেচার। নোমেনক্লেচার। আইসিবিএন শব্দ পুনরূপ কি? নুসরাত বলবা। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনকালচার। নোমেনক্লেচার। আচ্ছা আচ্ছা, এই দ্বিপদ নাম বলতেছি না, দ্বিপদ নামে কটা অংশ থাকে? দ্বিপদ নামে দুইটা। কটা থাকে বলো দেখি? দুইটা অংশ থাকে। একটা থাকে, প্রথম অংশটার নাম কি বলো দেখি? তোমায় বলো। গণ গণ কয়টা না? কয়টা নাম হচ্ছে কি? প্রজাতি, তাই না? আচ্ছা, গণ এবং প্রজাতি। তাহলে দেখো, এই যে নামকরণটা দ্বিপদ যে নাম, দ্বিপদ নাম বলতেছি আমরা, এই দ্বিপদ নামকরণে কিছু নিয়ম আছে। কি আছে বলো দেখি? কিছু নিয়ম আছে। এই দ্বিপদ নামকরণে কি আছে বলো দেখি? কিছু নিয়ম আছে। এই দ্বিপদ নামকরণে কিছু নিয়ম আছে, বুঝতে পারছো? দ্বিপদ নামকরণে কি আছে? কিছু নিয়ম আছে। নিয়ম এই দ্বিপদ নামকরণে কিছু নিয়ম আছে। এই দ্বিপদ নামকরণে কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমাদের বুঝতে হবে। এখন আমি যেভাবে পরীক্ষা মাঝে মধ্যে আসে, দ্বিপদ নামকরণ নিয়মগুলো লেখো। আমি যতটুকু যেভাবে বলবো অতটুকু লিখবা, মানে লিখবা না, বুঝবা আর কি, অতটুকু মানে লিখবা। বুঝতে পারছেন? ওকে, দেখেন, এই দ্বিপদ নামকরণটা কোন ভাষায় হবে বলছিলাম আমরা? ল্যাটিন ভাষায়। কোন ভাষায় হবে? ল্যাটিন কোন ল্যাটিন ভাষায়? ভাষায়। আওয়াজ আস্তে আস্তে আসছে। সময় কিছু বললা? আপনার আওয়াজ আস্তে আস্তে আসছে। এখন ঠিক আছে? হুম আচ্ছা, আমি বললাম কি, দ্বিপদ নামকরণে প্রথম ভাষা কোন ভাষায় লিখতে হবে? ল্যাটিন ভাষা। কোন ভাষা? ল্যাটিন প্রথম ভাষা। লিখবা বৈজ্ঞানিক নাম অথবা দ্বিপদ নামকরণ। প্রথমে লিখবা বৈজ্ঞানিক নাম, লেখার নিয়ম আর কি, সায়েন্টিফিক নেম লেখা নিয়ম। এইটা এটা হচ্ছে কোন ভাষায় লিখতে হবে? ল্যাটিন ভাষায়। প্রথমে লিখবা যে বৈজ্ঞানিক নাম লিখতে হয় ল্যাটিন ভাষায়। কোন ভাষায় লিখতে হয়? ল্যাটিন ভাষায়। বৈজ্ঞানিক নাম লিখতে হয় কোন ভাষায়? ল্যাটিন ল্যাটিন ভাষায়। শেষ, এতটুকু শেষ। একটা আমাদের টপিক শেষ, আমি পরবর্তীতে আসতেছি আমরা। আচ্ছা, একটা বৈজ্ঞানিক নামে কয়টি অংশ থাকে? দুইটা। দুইটি অংশ থাকে। কি কয়টি অংশ থাকে? দুইটি দুইটি। অংশ থাকে। দুইটি প্রথম অংশটার নাম কি? গণ এবং প্রজাতি। শেষ। গণ এবং প্রজাতি শেষ। দুইটা অংশ মুখস্থ হয়েছে। আচ্ছা, নাম অবশ্যই অনন্য হতে হবে, মানে কি প্রতিটা নাম আলাদা আলাদা হতে হবে। কি হবে বলো দেখি? প্রতিটা নাম কি হতে হবে? আলাদা আলাদা আলাদা। আলাদা আলাদা হতে হবে। প্রতিটা নাম কি হতে হবে? আলাদা আলাদা হতে হবে। মানে একই বৈজ্ঞানিক নাম দুটি ভিন্ন জীবের জন্য ব্যবহার করা যাবে না। তিনটা হয়েছে আমাদের, তাই না? আচ্ছা, প্রথম যে অক্ষরটা লিখবো, গণর যে প্রথম অক্ষরটা লিখবো সেটা কি বড় হাতের হবে? ক্যাপিটাল লেটার হবে? কি হাতের হবে?
কি বলে ক্যাপিটাল লেটার হবে, কোন লেটার হবে, ক্যাপিটাল লেটার হবে। তাহলে গণর যে প্রথম অক্ষরটা হবে সেটা ক্যাপিটাল লেটার হবে, বাকি সবগুলো অক্ষর কি হবে, স্মল লেটার হবে। কোন কোন লেটার হবে, স্মল লেটার হবে। প্রথমে আমি কি বললাম বাবা, প্রথমে বললাম কি বৈজ্ঞানিক নাম কোন ভাষায় হবে, ল্যাটিন ভাষায়। কোন ভাষায় হবে, ল্যাটিন ভাষায়। দ্বিতীয় বললাম কি বৈজ্ঞানিক নামে কয়টা অংশ থাকে, দুইটি অংশ থাকে, গণ এবং প্রজাতি। তৃতীয় বললাম কি প্রতিটা নাম অনন্য হতে হবে, মানে একই একই বৈজ্ঞানিক নাম দুটি জীবের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এটা বললাম। তৃতীয়টা বললাম কি প্রথম নামটা হবে কি বড় হাতের, পরের প্রথম অক্ষরটা হবে বড় হাতের, পরের অক্ষরগুলো হবে কি বলো দেখি, ছোট হাতের। ছোট। বুঝতে পারছেন, এতটুকু বুঝতে পারছেন? জি। জি। আচ্ছা, এগুলো এক পাশ থেকে বলেন দেখি, সময় আগে বলো। বৈজ্ঞানিক নাম লেখার নিয়ম, প্রথমে ল্যাটিন ল্যাটিন ভাষায় লিখতে হবে। তারপরে বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকবে, প্রথম অংশ গণ এবং দ্বিতীয় অংশ প্রজাতি। হুম, তারপরে 3 নাম্বার, বৈজ্ঞানিক নামগুলো অনন্য হতে হবে, একই নাম দুইটি জীবের ক্ষেত্রে লেখা যাবে না। তারপর 4, ভাইয়া বৈজ্ঞানিক আমার নাম নেট ছিল না। বড় হাতের হবে এবং ক্লাস রেকর্ড বাকি হচ্ছে, সব সমস্যা নেই। প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের হবে এবং বাকি সব অক্ষর ছোট হাতের। গুড, তারপর বলো, বলো সিনা বলো। উম নিয়ম হলো প্রথমে বৈজ্ঞানিক নাম দিয়ে শুরু করতে হবে। কি বলো, এটা বৈজ্ঞানিক নাম দিয়ে শুরু করতে হবে, নুসরাত বলো। বৈজ্ঞানিক নাম ল্যাটিন ভাষায় লিখতে হয়। দ্বিতীয়, বৈজ্ঞানিক নামে দুইটি অংশ থাকে, একটি গণ, অন্যটি প্রজাতি। তারপর হলো বৈজ্ঞানিক নাম অনন্য হতে হবে, দুইটি প্রাণীর একই নাম হওয়া যাবে না। আর চতুর্থ হলো বৈজ্ঞানিক নাম লেখার সময় গণর প্রথম অক্ষর বড় হাতে লিখতে হবে এবং পরের গুলো সব ছোট হাতে লিখতে হবে। এখানে না বললাম এত, চারটা কিন্তু আমাদের শেষ, তাই না? আচ্ছা, পরে ওটা জি। দেখো, মুদ্রণের সময় বোঝো, ছাপানোর সময় কি সময়, মুদ্রণের মানুষ। সময়। মুদ্রণ বোঝো, ফটোকপি, আমাদের 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 প্রিন্ট করতেছি, কি করতেছি, প্রিন্ট করতেছি। তাহলে মুদ্রণের সময় বইয়ের নামটা ইতালিক অক্ষরে লিখতে হবে, কোন অক্ষরে, ইতালিক অক্ষরে। ইংরেজি ইতালিক অক্ষর কেমন বলো, বাঁকা বাঁকা, ইতালিক অক্ষরগুলো কেমন, বাঁকা বাঁকা। তোমরা কি বাঁকা 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 লিখতে পারবা, তোমরা লিখতে পারবা না। আমি বলো বলে মুদ্রণের সময় বইয়ের নাম কেমন হতে হবে, ইতালিক অক্ষরে লেখা হয়। বলো মুদ্রণের সময় বইয়ের নাম কোন অক্ষরে লেখা হয়, ইতালিক অক্ষরে লেখা হয়। ইতালিক অক্ষর কেমন, বাঁকা বাঁকা। শেষ। আচ্ছা, তাহলে হাতে লেখার সময় কি করতে হবে, হাতে লেখার সময় গণ এবং প্রজাতির নিচে আন্ডারলাইন করতে হবে, যেমন এরকম আন্ডারলাইন দিতে হবে। তাহলে হাতে লেখার সময় কি করতে হবে, গণ এবং প্রজাতির নিচে আন্ডারলাইন দিতে হবে। হাতে লেখার সময় কি করতে হবে, গণ এবং প্রজাতির নিচে আন্ডারলাইন দিতে হবে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এগুলো এগুলো সৃজনশীল আছে কিন্তু, আসে কিন্তু মাঝে মধ্যে। আচ্ছা, এখন দেখবা যে কি বলো দেখি, এখন আরেকটা এখানে নিয়ম দেখবো আমরা এখানে, যে হচ্ছে একজন একই বিজ্ঞানী, আচ্ছা কয়েকজন বিজ্ঞানী যদি একই জীবকে নামকরণ করে, তো সবাই কি করলো, নামকরণ যদি করে, তাহলে যে প্রথমে নামটা দেবে তার নামটা কি হবে, যে প্রথমে প্রথম কি করবে, নামটা প্রথম আবিষ্কার করবে তার নামটা কি হবে, অগ্রগতিটা, গৃহীত। আর তারটা গৃহীত হবে। তাহলে একটা আহ, যে যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে কি করে নামকরণ করে, তাহলে প্রথম বিজ্ঞানী যে করছে তার নামটা গৃহীত হবে, প্রথম বিজ্ঞানীর নামটা গৃহীত হবে। আচ্ছা, এটা গেল আমাদের। তারপরে পরটা কি বলো দেখি, এখন যে বিজ্ঞানীটা নামটা দেবে তাকে কি বলো দেখি, যিনি প্রথম জীবের নাম, জীব বিজ্ঞানসম্মত নাম দেবে, তার নামটা নাম দেবেন, তার নামটা তার সাথেই লেখা হয়। যেমন কি হোমোসেপিয়েন্স এল মানে কি লিনিয়াস, কাকে বলা হচ্ছে, লিনিয়াস বলা হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট এখানে আছে দেখো, কোন কোন জীবের দেখবা, কোন কোন জীবের দেখবা গণ এবং প্রজাতি সেম, কোন কোন জীবের কি দেখবা, গণ যেটা প্রজাতি সেটা। যেমন রুই মাছ, কাতলা, কাতল মাছের বৈজ্ঞানিক নাম কি, কাতলা কাতলা, তাই না? এখানেও কাতলা, এখানেও কাতলা না, গণ যা প্রজাতি তা না। জি। গণ এবং প্রজাতি যদি একই হয় তাকে বলা হয় টটোনিম, তাকে কি বলা হয়, টটোনিম বলে। বুঝতে পারছেন সবগুলো, বুঝতে পারছেন? এখন কথা জি। হচ্ছে এইভাবে লিখলে ফুল মার্কস পাবেন না, এভাবে লিখলে কি হবে না, ফুল মার্কস পাবে না। ফুল মার্কস পাওয়ার জন্য কি করতে হবে এখন দেখেন,
আবার দেখেন একটু, প্রথমে আমরা কি দেখলাম, আমরা দ্বিপদ নামকরণের নিয়মাবলী কি বলো দেখি, দ্বিপদ নামকরণের নিয়মাবলী, দ্বিপদ নামকরণের নিয়মাবলী। আচ্ছা, আমরা একবার একটু তাও একটু দেখে রাখেন, আমি বলে দিচ্ছি আবার, আমরা একটু এতটুকু দেখে রাখেন, আমি পড়া ধরবো আর কি। একটু পড়ে রাখেন, সবটুকু একটু পড়ে রাখেন, আমি ধরবো পড়া এখনই। তারপর আমি বলতেছি। সবাই হয়েছে কি এটা মুখস্থ করতে যে না, এটা মুখস্থ করতে সমস্যা মানে মনে থাকবে না আর কি। আমি আগে বলে দিই দেখেন, পরীক্ষার জন্য কিভাবে লিখবেন। তাহলে প্রথমে কি লিখবেন আপনারা, আচ্ছা পরীক্ষার জন্য লিখবেন কিভাবে আগে এটা বলে দিচ্ছি। পরীক্ষার জন্য পরীক্ষার খাতা কিভাবে লিখবেন, প্রথমে কি লিখবেন বলেন দেখি। যে বৈজ্ঞানিক নাম ল্যাটিন ভাষায় অথবা ল্যাটিন ভাষায় হতে হবে, বৈজ্ঞানিক নাম কি হতে হবে, ল্যাটিন ভাষা বা ল্যাটিনের ভাষার মতো করে লিখতে হয়। প্রথম তো এটা লিখবেন শেষ, তাই না? আচ্ছা, তোমার তোমার উদাহরণ দিতে পারো, কি দিতে পারো, উদাহরণ দিতে পারো। তারপর দেখো, বৈজ্ঞানিক নামে দুইটা অংশ থাকে, একটা গণ একটা প্রজাতি। এখানে মাস্ট উদাহরণ দিতে হবে, এখানে কি দিতে হবে, উদাহরণ দিতে হবে। কি দিতে হবে, উদাহরণ দিতে হবে। যদি বলা হয় দেশি পাট অথবা সাদা পাট, দেখো দেশি পাট অথবা সাদা পাটের বৈজ্ঞানিক নাম কর্কোরাস ক্যাপসুলারিস। দেশি পাট অথবা সাদা পাটের বৈজ্ঞানিক নাম কি, কর্কোরাস ক্যাপসুলারিস। দেশি পাট অথবা সাদা পাটের বৈজ্ঞানিক নাম কর্কোরাস ক্যাপসুলারিস, কর্কোরাস ক্যাপসুলারিস। এই কর্কোরাস আমরা তোমরা কি করবে এখানে, তোমরা আন্ডারলাইন মানে চিহ্নিত করে দিবা যে কর্কোরাসটা হচ্ছে গণ আর ক্যাপসুলারিসটা হচ্ছে প্রজাতি। অবশ্যই দিতে হবে। তুমি যে এটা ইউজ করবা এটা না, তোমার যেটা মুখস্থ থাকবে তুমি সেটা ইউজ করতে পারো, কিন্তু আমার এগুলো মুখস্থ করে দিতে হবে। তো আমাকে কোনটার বৈজ্ঞানিক নাম কি এটা আমাকে মুখস্থ করে দিতেই হবে, বুঝতে পারছেন? তারপর হলো সাদা পাট অথবা দেশি পাটের বৈজ্ঞানিক নাম কি, কর্কোরাস ক্যাপসুলারিস। বুঝতে পারো, সাদা পাট অথবা সাদা পাট অথবা দেশি পাটের বৈজ্ঞানিক নাম কি, কর্কোরাস ক্যাপসুলারিস। কর্কোরাসটা হচ্ছে গণ আর ক্যাপসুলারিসটা প্রজাতি। তাহলে প্রথমে কি কি লিখবো আমরা, বৈজ্ঞানিক নাম ল্যাটিন ভাষায় হতে হবে। দ্বিতীয় কি লিখবো, বৈজ্ঞানিক নামে দুটি অংশ থাকে, একটা গণ একটা প্রজাতি। এখানে উদাহরণ মাস্ট দিতে হবে, যখন একটা উদাহরণ দিবা তার গণ এবং প্রজাতিটা কি করবা, আইডেন্টিফাই করে দিতে হবে। ক্লিয়ার? তারপরটা দেখো, নাম কি হতে হবে, অবশ্যই অনন্য হতে হবে। একই বৈজ্ঞানিক নাম দুটি জীবের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এটা না দিলেও হবে আমাদের। আচ্ছা তারপর দেখো, তারপর কি বলছে, গণ নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হতে হবে, বাকিগুলো স্মল লেটার। বাকি লেটারগুলো বাকি ওগুলো কি হবে, স্মল লেটার হবে। এখানেও একটা কি দিতে হবে, এখানে একটা উদাহরণ দিতে হবে, অবশ্যই উদাহরণ দিতে হবে। যেখানে উদাহরণ দিতে বলতেছি সেখানে উদাহরণ দিতেই হবে ফুল মার্কস পাওয়ার জন্য। এখন কি উদাহরণ দেবো সেটা আমাদের আপনাদের বিষয়, কিন্তু আমি এখন যে উদাহরণগুলো দিছি এগুলো আমাকে মুখস্থ করে দিতে হবে। আগে পড়লাম আমরা দেশি পাট অথবা সাদা পাটের বৈজ্ঞানিক নাম কর্কোরাস ক্যাপসুলারিস। আর তোষা পাটের বৈজ্ঞানিক নাম কি, কর্কোরাস ওলিটোরিয়াস। বলো তোষা পাটের বৈজ্ঞানিক নাম কি, কর্কোরাস ওলিটোরিয়াস। বলো তোষা পাটের বৈজ্ঞানিক নাম কি, কর্কোরাস ওলিটোরিয়াস। তোষাপাটের বৈজ্ঞানিক নাম কি, কর্কোরাস ওলিটোরিয়াস। তোষাপাটের বৈজ্ঞানিক নাম কি, কর্কোরাস ওলিটোরিয়াস। এই দুইটা পাটের বৈজ্ঞানিক নাম মুখস্থ করো। একটা হচ্ছে কি দেশি পাট, একটা হচ্ছে কি সাদা পাট, কর্কোরাস ক্যাপসুলারিস, একটা তোষা পাট, কর্কোরাস ওলিটোরিয়াস। এই দুটো একটু মুখস্থ করেন। হুম। নুসরাত বলো দেখি দুইটা পাটের, সাদা পাট অথবা দেশি পাট আর একটা কি তোষা পাট, বলো বৈজ্ঞানিক নামগুলো বলো। সাদা পাঠের নাম হলো কর্করাস ক্যাপসুলারিস, আর ওটার নাম কর্কলাস কি ওই ওলিটোরিয়াস, ওলিটোরিয়াস। ওটার নাম হচ্ছে তোষা পাট, ওটার নাম কি, তোষা পাট। আচ্ছা সুমাইয়া পাট বলো দেখি। সাদা পাট বা দেশি পাট হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস, আর তোষা পাট হচ্ছে কর্কোরাস ও লিটোরিয়াস। ওলিটোরিয়াস, সাবাস। লিটোরিয়াস। তাসনিয়া বলো দেখি। কোরিয়াস ক্যাপসুলেস আর তিনা বলো। সাদা পাট বা দেশি পাট এটা হচ্ছে কর্করাস ক্যাপসুলারি, আর তুষার পাট এটা হচ্ছে কর্করাস ওলিটোরিয়াস। ওলিটোরিয়াস। মুজাহিদ, তোমার তো ক্যামেরা হচ্ছে কেন বাবা, ফোন তোমার ওখানে হাত দিতে হবে না তো, ফোনে তোমার, তুই তোমার তোমার লিখতে দিছি না আমি,
সময় লেখার দিকে মনোযোগ দাও, ফোনে আর হাত দিবা না তুমি এখানে। আচ্ছা, এই তিনটা হয়েছে তাই না আমাদের? আচ্ছা, পরেরটা দেখি। এটার উদাহরণ দিতে হবে আমাদের। এখন আমরা দেখবো হচ্ছে হাতে লেখার সময়, মানে হাতে লেখার সময়, মুদ্রণের সময়, কি লেখার সময়, মানে প্রিন্ট যে কপিটা করি আমরা, এই প্রিন্ট কপি করার সময় কি করতে হয়? প্রিন্ট কপির সময় কি ইতালিক অক্ষরে লিখতে হয়। কি লিখতে হয়? ইতালিক অক্ষরে লিখতে হয়। কি লিখতে হয়? ইতালিক অক্ষরে লিখতে হয়। কি অক্ষরে লিখতে হয়? ইতালিক অক্ষরে লিখতে হয়। লিখতে হয়। কি লিখতে হয়? ইতালিক অক্ষরে লিখতে হয়। আচ্ছা, এটা আমরা বাঁকা করে দেবো একটু। আচ্ছা, এটার বৈজ্ঞানিক নামটা কি বলো দেখি? এটা না দিলেও হবে, যেহেতু আমরা ইতালি অক্ষরে লেখা সম্ভব নয় আমাদের। তোমরা বাঁকা করে লিখতে পারো আর কি, কেউ যদি ইচ্ছা করো লিখতে পারো বাঁকা করে। কেনাপ পাঠ মানে কি? হিবিস্কাস কান্না বিনাস। বলো, হিবিস্কাস, হিবিস্কাস কান্না বিনাস, হেমিস্কার, হিবিস্কাস কান্না বিনাস, হিবিস্কাস কান্না বিনাস। উচ্চারণ যাই হোক, তোমাকে মনে রাখার ট্রাই করবা, হিবিস্কাস কি? কান্না বিনাস। আচ্ছা, যদি তুমি হাতে লেখো সেটা কি দিতে, কি করতে হবে? আন্ডারলাইন দিতে হবে, খুবই ইম্পর্টেন্ট, এইটা তোমার ইউজ করতে হবে। যদি তোমরা কি করো বলো দেখি, হাতে লেখো, তাহলে গণ এবং প্রজাতির নিচে আন্ডারলাইন করতে হবে। এটা কি পাঠ? মেস্তা পাঠ। এটা কি পাঠ? মেস্তা পাঠ। হিবিস্কাস সাবডারিফা, হিবিস্কাস সাবডারিফা, হিবিস্কাস সাবডারিফা। একবার পড়লে এগুলো মুখস্থ হবে না, 5 বার 10 বার পড়তে পড়তে মুখে চলে আসবে। তাহলে পাঠ দিলাম 4 প্রকার। দেশি পাঠ, কর্করাস ক্যাপসুলারিস, বা শুধু পাঠ ক্যালকুলাস ক্যাপসুলারিস। অথবা কি দেখলাম? তোষা পাঠ, কর্করাস ওলিটোরিয়াস। ক্ন্যাপ পাঠ, হিবিস্কাস কান্নাবিনাস। কি দেখলাম? মেস্তা পাঠ, হিবিস্কাস সাবডারিফা। ক্লিয়ার? যদি ও- কয়েকজন বিজ্ঞানী কি করে একই জীবকে নামকরণ করে, যে প্রথমে দেবে তার নামটা কি হবে? গৃহীত হবে। এবং যে নাম দেবে তার নামটার সাথে স্টিল যুক্ত থাকবে আর কি। এবং এটা ইম্পর্টেন্ট, টটোনিম কি? টটোনিম কি? কোনো জীবের বৈজ্ঞানিক নামের গণ ও প্রজাতি যদি একই হয় তাকে টটোনিম বলা হয়। যেমন কাতলা কাতলা, যেমন কি? কাতলা কাতলা। এভাবে যদি লেখেন মোটামুটি ভালো একটা মার্কস পাবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? উদাহরণটা কিন্তু মাস্ট দিতে হবে, উদাহরণ দিলে একটু ভালো শোনাবে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, আমরা এটা পরে, এটা এই ছকটা আমরা পরে করবো। তারপর দেখি আমরা আমাদের মোটামুটি কি শেষ বলো দেখি। আহ ক্যারোলাস লিনিয়াসের মোটামুটি সবকিছু শেষ। ক্যারোলাস লিনিয়াস কি করছে? তিনি হচ্ছে দ্বিপদ নামকরণের প্রবর্তক। তিনি প্রথম জীব জগৎকে দুটি ভাগে ভাগ করছেন, একটা উদ্ভিদ জগৎ, একটা প্রাণী জগৎ। তারপর আসছে আর এইচ হুইটাকার। কি আছে বলো দেখি? আর এইচ হুইটাকার, আর নাম বলো। আর এইচ ওইটা হুইটাকার, কি নাম বলো দেখি? আর এইচ হুইটাকার, কি নাম? আর এইচ নাম বলো। আর এইচ হুইটাকার, কি নাম বলো দেখি? আড়াই আর এইচ হুইটাকার, আর এইচ দুই হুইটাকার, টাকার আর8 দুই হুইটাকার। টাকা তাহলে প্রথমে ক্যারোলাস লিনিয়াস কি করছে? প্রথমে কি করছে? ক্যারোলাস লিনিয়াস কি করছে? দুইটা জীব জগৎকে কি করছে? ভাগ করছে, বা জীব জগৎকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে প্রাণী জগৎ। উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। তারপর আসছে কি? আর8 হুইটাকার, কি নাম? আর8 হুইটাকার, কি নাম? আর8 হুইটাকার। আড়াই টাকা কত সালে করছে বাবা? 1969 সালে। কত উনিশশো সালে? উনসত্তর সালে। 1969 সালে। কত হ্যাঁ, সালে? 1900, হ্যাঁ বলো। আরে ছুঁই টাকা এটা বাংলায়, হুই টাকা আর ইংলিশে। বুঝে নাই? হুই টাকার এটা বাংলায় হুই টাকার লেখছে, আর ইংলিশে তো হি টাকা, হি এটা টাকা। হুইটাকার, ইংলিশে নামটা এমন, বানানটা হচ্ছে এমন। বুঝতে পারছো? বানানটাই হচ্ছে এমন। এজন্য যদি ইংলিশে যদি থাকে আর কি, এজন্য বলছি আর কি। তা বানানটা কি অদ্ভুত লাগতেছে?
উচ্চারণের সময় যদি ইংলিশটা দেখে উচ্চারণ করতে হয় তখন তো হিটাকার বলবে। হুই টাকার মনে রাখবো, আড়াইশ হুই টাকার, হুই টাকার মনে রাখবো। আচ্ছা দেখেন, আড়াইশ হুই টাকার তিনি কি করছেন 1969 সালে কি করছে, জীবজগৎকে ভাগ করছে। জীবজগৎকে ভাগ করছে ভালো কথা, কয়টা ভাগে ভাগ করছে, 5টি রাজ্যে ভাগ করছে, 5 কিংডম অথবা 5টি রাজ্যে ভাগ করছে। ফাইভ ফাইভ কিংডম অথবা 5টি রাজ্যে ভাগ করছে, খুবই ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে আমাদের। তাহলে আরএইচ হুইটাকার কি করছে 1969 সালে পুরো জীবজগৎকে 5টি ভাগে ভাগ করছে। কিন্তু ক্যারোলাস লিনিয়াস কি করছে 2টা ভাগে ভাগ করছে, একটা উদ্ভিদ জগৎ একটা প্রাণী জগৎ। আরএইচ হুইটাকার 5টা রাজ্যে ভাগ করছেন, একটা হচ্ছে কি 5টা কিংডম অথবা 5 কিংডম অথবা 5টি রাজ্যে ভাগ করছেন। ইনি যে ভাগ করছে কিসের উপর ভিত্তি করে ভাগ করছে, বলো কি বলো, ডিএনএ আরএনএ প্রকারভেদ, বলো ডিএনএ আরএনএ প্রকারভেদ, প্রকারভেদ। ডিএনএ আরএনএ প্রকারভেদ, ডিএনএ আরএনএর প্রকারভেদ। কোষের বৈশিষ্ট্য, বলো কোষের বৈশিষ্ট্য, কোষের বৈশিষ্ট্য, ডিএনএ আরএনএ প্রকারভেদ, কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা, কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা, কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা, ডিএনএ সংখ্যা আরএনএ প্রকারভেদ, কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা। মুখস্থ করো, ডিএনএ আরএনএ প্রকারভেদ, কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা। এবং কি আছে বলো দেখি, খাদ্যাভ্যাস, কোষে কি খাদ্যাভ্যাস। এই কয়টার উপর ভিত্তি করে তিনি কি করছে তার জীবজগৎকে ভাগ করছে। আবার প্রথম থেকে বলি, ক্যারোলাস লিনিয়াস কি করছে, তিনি দ্বিপদ নামকরণের প্রবর্তক, তিনি দ্বিপদ নামকরণ করছে। দ্বিপদ নামকরণটা কি, একটা জীবের কয়টা অংশ থাকে, দুইটা নাম, মানে একটা জীবের সরি একটা নামে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি গণ, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে গণ, তারপরটা হচ্ছে প্রজাতি। আচ্ছা, তিনি কি করছে পুরো জীব জগৎকে 2টা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে প্রাণী জগৎ, যেটাকে বোটানি এবং জুলজি বলা হয়। তারপর আসছে আমাদের আরএইচ হুইটাকার, তিনি 1969 সালে জীব জগৎকে 5 কিংডম অথবা 5টি রাজ্যে ভাগ করেন। কিসের উপর ভাগ করছে, ডিএনএ আরএনএ প্রকারভেদের উপর ভাগ করছে, জীবকোষের কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা, কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা এবং খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে তিনি 5 কিংডম অথবা 5টি রাজ্যে ভাগ করছে। ক্লিয়ার? কেউ এই দুটো কেউ কে কে এভাবে বলতে পারো, বলো দেখি একজন, কে বলতে পারবো বলো। আরএইচ হুইটাকার হুম। আর এই না, 1900 প্রথম থেকে বলতে হবে, ক্যালস লিনিয়াস থেকে বলো। সুমাইয়া বলো দেখি। ক্যারোলাস লিনিয়াস আধুনিক শ্রেণীবিন্যাসের জনক। তিনি এক দ্বিপদ নামকরণ সৃষ্টি করে। দ্বিপদ তারপর নামকরণ একটি নামের 2টি অংশ, যেখানে প্রথম অংশ হলো গণ এবং দ্বিতীয় অংশ প্রজাতি। এরপরে আসছে আরএইচ হুইটাকার। না, আরএইচ ক্যালস লিনিয়াস পুরো জীবজগৎকে কয়টি ভাগে ভাগ করেন এটা বলো। জীবজগতে 2টি ভাগে ভাগ করেন, উদ্ভিদ উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ। হ্যাঁ, তারপর তারপর আরএইচ হুইটাকার হচ্ছে যে ডিএনএ আরএনএ, কোষের সংখ্যা, কোষের বৈশিষ্ট্য, কোষের বৈশিষ্ট্য, তারপর খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে জীবজগৎকে 5টি রাজ্যে বা 5 কিংডমে ভাগ করেছে। খাদ্যাভ্যাস। আর কেউ বলতে পারবা, আর কেউ বলতে পারবা, নুসরাত বলতে পারবা, নুসরাত। ভাইয়া না। আচ্ছা, বলতে পারবা কি, আর পরে আবার ধরবো, পর ট্রাই করবে, মনোযোগ দাও সবাই। এই 5টা রাজ্যের নাম বলো, দেখো মনেরা বলো, প্রথম বলো মনেরা। মনেরা, মনেরা প্রোটিস্টা, ফানজাই, এই 3 মনে রাখো, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, বুঝতে পারেন, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, মনেরা, প্রোটিস্টা, ফানজাই। ক্লাসে পড়া মুখস্থ করেন, বাসায় একটু কম, মানে দুর্বলতার দিন, বুঝতে পারছো, এই জন্য একটু ক্লাসে পড়া মুখস্থ করার ট্রাই করেন। মনেরা, প্রোটিস্টা, ফানজাই, মনেরা, প্রোটিস্টা, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, মুখস্থ করেন। মনেরা, প্রোটিস্টা, ফানজাই, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, এই 3টে মুখস্থ হয়েছে। জি। নুসরাত বলো দেখি। মনেরা প্রোটিস্টা ফানজাই।
আচ্ছা, তারপর কি প্লান্টি অ্যানিমেলিয়া? তারপর কি বলো দেখি? প্লান্টি অ্যানিমেলিয়া, প্লান্টি অ্যানিমেলিয়া, প্লান্টি অ্যানিমেল প্লান্টি অ্যালিমিনিয়া and অ্যানিমেলিয়া আর কি। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, আর এই সুইটার গেছে শেষ, আমার 5টা পড়ছি। আর এই সুইটার পর আসছে কি মার্গুলিস, বলো মুখস্থ করো। আর এই সুইটার পর কি আসছে? মার্গুলিস আর এই সুইটার পর কি আসছে? মার্গুলিস আর এই সুইটার পর কি আসছে? মার্গুলিস। আর এই সুইটার পর আসছে কে? মার্গুলিস। আর এই সুইটার পর কি আসছে? মার্গুলিস। মার্গুলিস ইনি কি করছে? বেশি কিছু করেনি। এই আর এই যে হুইটাকার আছে, এ কত সালে করছে এটা? 1974 সালে। কত সালে? 1974 সালে। ইনি যে কাজটা করছে, আর এই হুইটাকার কি করছে? এই শ্রীনি বিন্যাসে একটা রূপান্তরিত কি করে আর পরিবর্তিত বিস্তারিত রূপ দেন। আর এই সুইটার কি করে? এই যে মার্গুলিসের শ্রীবিন্যাসটা আছে, সরি, মার্গুলিস আছে, যে মার্গুলিস কি করছে 1974 সালে আর এই সুইটাকারের শ্রীবিন্যাসটা একটু বিস্তারিত রূপ দিছে। কি করছে বলো দেখি? একটু পরিবর্তন করে বিস্তারিত রূপ দিছে। কি বিস্তারিত রূপ দিছে? তিনি আর এই সুইটাকার কি করছে? 5 কিংডম অথবা 5টি রাজ্যে ভাগ করছে। কিন্তু আর এই সুইটাকার, সরি, মার্গুলিস কি করছে? মার্গুলিস করছে হচ্ছে 2টা সুপার কিংডমে দুইটি ভাগ করছে। কি কিংডমে? সুপার 2টা সুপার কিংডমে ভাগ করছে। এবং আর এই সুইটাকার যে 5টি রাজ্য ভাগ করছে, সেই 5টি রাজ্যকে সুপার কিংডমের ভিতর আওতাভুক্ত করছে। কথা কি বুঝতে পারছো আমার? জি তাহলে সুপার কিংডমটা কি, মানে 2টা সুপার কিংডমের নাম কি? একটা বলো ইউক্যারিওটা, একটা কি বলো দেখি? ইউক্যারিওটা পড়ছি না আমরা ইউক্যারিওটা, আদিকুশি পড়ছি না? এটাই আর কি ইউক্যারিওটা। কি বলো দেখি? আর আর প্রোক্যারিওটা প্রোক্যারিওটা। একটা হচ্ছে ইউক্যারিওটা, একটা হচ্ছে কি বলো দেখি? প্রোক্যারিওটা একটা হচ্ছে ইউক্যারিওটা, একটা হচ্ছে কি? প্রোক্যারিওটা একটা হচ্ছে ইউক্যারিওটা, একটা হচ্ছে কি? প্রোক্যারিওটা একটা হচ্ছে ইউক্যারিওটা, একটা হচ্ছে কি? প্রোক্যারিওটা। তাহলে মার্গুলিস কি করছে 1974 সালে? আর এই হুইটাকারের যে শ্রেণীবিন্যাসটা ছিল, সেটা একটু পরিবর্তন করছে। পরিবর্তন করার পর একটা বিস্তারিত রূপ দিছে। তিনি কি করছে? তিনি সমস্ত জীবজগৎকে 2টা ভাগে ভাগ করছেন। কি ভাগে? 2টা সুপার কিংডমে ভাগ করছেন। কি কিংডমে? সুপার কিংডমে ভাগ করছেন। এবং এই সুপার কিংডমের ভিতর, 2টা সুপার কিংডমের ভিতর 5টি রাজ্যকে কি করছে? আওতাভুক্ত করছে। এই 2টা কিংডম হচ্ছে, সুপার কিংডম হচ্ছে কি? ইউক্যারিওটা, একটা হচ্ছে কি? প্রোক্যারিওটা। একটা হচ্ছে ইউক্যারিওটা, একটা হচ্ছে কি? প্রোক্যারিওটা প্রোক্যারিওটা। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ইউক্যারিওটার ভিতর শুধু একটা আছে। ইউক্যারিওটার ভিতর শুধু কয়টা আছে? একটা, সেটা হচ্ছে মনেরা। ইউক্যারিওটার ভিতর শুধু একটা মনেরা। তাহলে মনেরা হচ্ছে ইউক্যারিওটা আদিকুশি। আর বাকি 4টা আছে যে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এরা হচ্ছে প্রোক্যারিওটার প্রোক্যারিওটা অন্তর্গত। ক্লিয়ার? মনে মার্গুলিস গেছে তাই না? প্রোক্যারিওটা না আচ্ছা, মার্গুলিস আবার কি আছে জানো? দেখো, টমাস ক্যালভিয়ার স্মিথ। মার্গুলিস আবার কি আসছে? টমাস ক্যালভিয়ার স্মিথ। মার্গুলিস আবার কি আসছে? টমাস টমাস ক্যালভিয়ার। ক্যালভিয়ার তিনি কোন স্মিথ বিশ্ববিদ্যালয়ের? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। তিনি কোন বিশ্ববিদ্যালয়ের? অক্সফোর্ড অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের। স্যার হ্যাঁ, ইউক্যারিওটাতে শুধু মনের আছে না হ্যাঁ, প্রোক্যারিওটাতে আছে শুধু মনের বুঝি নাই। প্রোক্যারিওটাতে আছে না মনের শুধু না, ও সুপার আচ্ছা, কিংডম ওয়ান একটু প্রোক্যারিওটা একটু 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 ইয়ে হয়েছে, পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, একটু পরিবর্তন হয়ে গেছে, সরি, ভুলে গেছে একটু। পুরো ক্যারিওটাতে শুধু মনেরা আছে। পুরো ক্যারিওটাতে শুধু কি আছে? মনে মনেরা হয় আছে। আর হচ্ছে ইউক্যারিওটাতে হবে হচ্ছে বাকিগুলো মানে প্রকৃত খুশি আর কি। আচ্ছা, আমরা যদি একটু আমি কি ভুল বলছি কি ওইটা? বলছেন ঠিক, কিন্তু ওখানে উল্টা পাল্টা করে ফেলছি। আমি কি ভুল বলছিলাম কি? আমার তো ঠিক মনে না, পড়তেছে না। আমি বলছিলাম আপনি যে হচ্ছে প্রোক্যারিওটার ভিতর আছে কি বলো দেখি? মনেরা, একটা আছে কি? প্রোক্যারিওটার ভিতরে ইউক্যারিওট আছে বলছেন যে আছে হচ্ছে 4টি, আর হচ্ছে এই ইউক্যারিওটাতে আছে হচ্ছে একটি, কি এটা বলো? বলছিলেন। ইউক্যারিওটাতে 4টি আছে। ইউক্যারিওটাতে 4টি আছে প্রোক্যারিওটাতে একটা এখানে একটা ভুল আছে। করে ফেলাইছি, এখানে দাঁড়াও একটু। ওকে, ঠিক আছে। হ্যাঁ হুম। আচ্ছা দেখো, তারপর আছে কি তারপর আছে কি টমাস ক্যালভিয়ার স্মিথ। তারপর কি আসছে? টমাস ক্যালভিয়ার স্মিথ। 2004 সালে, কত সালে? 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের
টমাস ক্যালভিয়ার স্মিথ। তিনি কি করছে, এই যে প্রোটিস্টা আছে না, প্রোটিস্টা, যে প্রোটিস্টা আছে, তিনি প্রোটিস্টা নামটা চেঞ্জ করছে। কি করছে? চেঞ্জ করছে প্রোটিস্টা নামটা কি করছে? চেঞ্জ করছে। দুইটা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে ভাগ করছে? প্রোটিস্টাকে ভাগ করছে কয়টা ভাগে? দুইটা ভাগে। কিভাবে? এবং আচ্ছা, কি দুইটা ভাগ করছে আমরা দেখতেছি। তিনি যে মনেরা রাজ্য আছে না, মনেরা, তিনি না মনেরা বলিনি, মনেরা এটাকে চেঞ্জ করে, নামই চেঞ্জ করে ফেলেছে। কি করছে? চেঞ্জ করছে। কি না, মনেরাকে বলা হয় ব্যাকটেরিয়া রাজ্য বলা হয়। কি বলছে বলতো, বলো দেখি? ব্যাকটেরিয়া রাজ্য। মনেরাকে কি বলছে তিনি? ব্যাকটেরিয়া রাজ্য। ব্যাকটেরিয়া মনেরাকে কি বলছে? ব্যাকটেরিয়া মনেরাকে কি বলছে? ব্যাকটেরিয়া রাজ্য। এবং প্রোটিস্টাকে দুইটা ভাগে ভাগ করছে। প্রোটিস্টাকে কি করছে? দুটি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে কি প্রোটোজোয়া, একটা হচ্ছে ক্রোমিস্টা। একটা হচ্ছে কি প্রোটোজোয়া, একটা হচ্ছে কুর্মিষ্ঠা। একটা হচ্ছে প্রোটোজোয়া, একটা হচ্ছে কি ক্রোমিস্টা। আচ্ছা দেখো, আমি হিসাব করি, দেখো। তিনি হচ্ছে কি করছে বলো দেখি, মনোরাকে কি করছে, দুটা মনোরার নাম কি দিছে বলো দেখি? ব্যাকটেরিয়া রাজ্য। মনোরা কি বলছে? ব্যাকটেরিয়া রাজ্য। একটা। প্রোটিস্টাকে কি বলছে বলো দেখি? প্রোটিস্টাকে হচ্ছে দুটি ভাগে ভাগ করছে। দুইটা। তাহলে একটা, দুইটা, তিনটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে তিনি মোট কয়টা রাজ্যের কথা বলছে? ছয়টি। ছয়টা রাজ্যের কথা বলছে। বুঝতে পারছো? কার কোনো কোশ্চেন আছে? হুম, কার কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছেন? হুম। ওকে। হুম তিনি হচ্ছে কি করছে, মনে রাখে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে নামকরণ করছে। এবং প্রোটোজোয়া, প্রোটিস্টাকে দুইটা নামকরণ করছে, একটা প্রোটোজোয়া, একটা হচ্ছে ক্রোমিস্টা। এবং তিনি মোট ছয়টি কি করছে, তিনি মোট ছয়টি রাজ্যে ভাগ করছেন জীবজগৎকে। ক্লিয়ার? আচ্ছা, পদ্ধতিতে আমরা আসি। দেখো তাহলে কি আছে বলো দেখি? গ্রিক দার্শনিক এরিস্টটল। কি বলো দেখি? গ্রিক দার্শনিক এরিস্টটল। এবং এই গ্রিক দার্শনিক এরিস্টটল হচ্ছে এই প্রাণীবিদ্যা আছে না, প্রাণীবিদ্যার জনক। জুলজি আছে না, জুলজির জনক, অথবা বলতে পারো জীববিজ্ঞানের জনককে গ্রিক দার্শনিক এরিস্টটল। আমরা জীববিজ্ঞান যে পড়তেছি, এই জীববিজ্ঞানের জনককে গ্রিক দার্শনিক এরিস্টটল। এবং তিনি হচ্ছে প্রাণীবিদ্যারও জনক। তিনি দুইটার জনক, একটা প্রাণীবিদ্যার জনক, একটা হচ্ছে কিসের জনক? জীববিজ্ঞানের জনক। বিজ্ঞান ক্লিয়ার? তাহলে বলতে উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? থিওফ্রাস্টাস। উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? থিওফ্রাস্টাস। উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? উদ্ভিদ বিজ্ঞানের জনক কে? থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস। গ্রিক দার্শনিক হচ্ছে জীববিজ্ঞান অথবা প্রাণীবিদ্যার জনক, আর উদ্ভিদ বিজ্ঞানের জনক হচ্ছে কি? থিওফ্রাস্টাস। বুঝতে পারছেন? আচ্ছা, তিনি কি কাজ করছে? দেখো, এরিস্টটল কি কাজ করছে? তিনি কি করছে সর্বপ্রথম? কি করছে তিনি সর্বপ্রথম প্রাণীবিদ্যাকে একটি স্বতন্ত্র শাখা হিসেবে গড়ে তুলতে উদ্যোগী হন। তাহলে কে প্রথম গড়ে তুলতে উদ্যোগী হন? এরিস্টটল। এরিস্টটল কি বলা হয়? প্রাণীবিদ্যার জনক বলা হয়। কেন বলা হয়? তিনি প্রথম কি করছে? তিনি প্রথম তিনি প্রথম কি করছে? প্রাণীবিদ্যাকে বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে গড়ে তুলছে। গড়ে তুলতে উদ্যোগী আচ্ছা, হন। তিনি প্রথম কি করছে? গড়ে তুলছে। তিনি একটা প্রাণীকুলকে, প্রাণী জগৎকে কি করছে? শ্রীবিনাশ করছে। তিনি কি করছে বলতো কি? প্রথম প্রাণী জগতে কি করছে? শ্রীবিনাশ করছে। জীব জগৎ না কিন্তু, জীব জগৎ দুইটা, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ। এই এটা কি বলো দেখি? প্রাণী জগৎকে শ্রীনিবাস করছে কে প্রথম? এরিস্টটল। তিনি কি করছেন? দুইটা, একটা হচ্ছে ইনাইমা, দেখো একটা হচ্ছে কি ইনাইমা, একটা হচ্ছে কি অ্যানাইমা। এই দুইটা ভাগে ভাগ করছে। কিসের উপর ভিত্তি করে ভাগ করছে এটা? সাদৃশ্য আছে পর দেখতেছি এখানে। লাল রক্ত বিশিষ্ট, কি রক্ত বিশিষ্ট বলো দেখি? লাল লাল রক্ত রক্ত বিশিষ্ট এবং যাদের মেরুদণ্ড আছে, দুইটা মনে রাখবা। যাদের লাল রক্ত বিশিষ্ট এবং মেরুদণ্ড আছে। লাল রক্ত বিশিষ্ট এবং কি আছে? মেরুদণ্ড আছে। লাল রক্ত বিশিষ্ট এবং কি আছে? মেরুদণ্ড আছে। তাদেরকে নাম দিছে ইনাইমা। তাদের নাম কি দিছে? ইনাইমা। ইনাইমা। যাদের লাল রক্ত নেই, লাল রক্তবিহীন, যাদের মেরুদণ্ডও নেই, তাদেরকে বলা হচ্ছে অ্যানাইমা। তাহলে অ্যানাইমা, বুঝতে পারছেন? জি। তা প্রথম থেকে আমি আগে বলি, তারপর তিনজনকে ধরবো আর কি। প্রথম থেকে বলি। প্রথমে শ্রীনিবিনাস, তাই না? শ্রীনিবিনাসে প্রথম কি আসছে? ক্যাওলাস লিনিয়াস।
তিনি কি করছে, যতটুকু জানো যদি বলতে পারো আলহামদুলিল্লাহ। তিনি কি করছে, তাকে বলা হয় দ্বিপদ নামকরণের জনক, তাকে বলা হয় কি আধুনিক শ্রেণীবিন্যাসের জনক, তাকে বলা হয় কি তিনি কি করছেন, আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করছেন এবং ওই বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমি অধ্যাপক নিযুক্ত হন। তিনি একটা বই লিখছেন, বইটার নাম হচ্ছে স্পিসিস প্লান্টারাম। স্পিসিস প্লান্টারামে তিনি দ্বিপদ নামকরণে উল্লেখ করেন। তিনি প্রথম জীবজগৎকে যেখানে দ্বিপদ নামকরণের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি গণ, একটা হচ্ছে প্রজাতি। আচ্ছা, তিনি প্রথম কি করছে, তিনি জীবজগৎকে কি করছে, দুইটা ভাগে ভাগ করছেন, একটা উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে প্রাণী জগৎ। শেষ। তারপর কি আসছে, আর এইচ হুইটাকার। আর এইচ হুইটাকার 1969 সালে প্রথমে কি করছে, 1969 সালে পুরো জীবজগৎকে ফাইভ ফাইভ কিংডম অথবা 5টি রাজ্যে ভাগ করেন। কিসের উপর ভিত্তি করে? কোষের ডিএনএ আরএনএ প্রকারভেদ, কোষের বৈশিষ্ট্য অথবা কোষের সংখ্যা অথবা কোষের খাদ্যাভ্যাসের উপর ভিত্তি করে। প্রথমটা কি, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তারপর আসছে কি আর এইচ হুইটাকার। আর এইচ হুইটাকার কি করছে, সরি, মার্গুলিস। মার্গুলিস কি করছে, আর এইচ হুইটাকারের যে আহ, শ্রেণীবিন্যাসটা আছে এটা কিন্তু পরিবর্তন করছে এবং একটা বিস্তারিত রূপ দিছে। তিনি কি করছেন, পুরো জীবজগৎকে দুইটা সুপার কিংডমে ভাগ করছেন। দুইটা সুপার কিংডমে ভাগ করছেন। একটা হচ্ছে কি, একটা হচ্ছে দুইটা সুপার কিংডমে ভাগ করছে। একটা হচ্ছে কি বলো দেখি, ইউক্যারিওটা, একটা হচ্ছে কি প্রোক্যারিওটা। একটা হচ্ছে কি ইউক্যারিওটা, এটা একটা হচ্ছে প্রোক্যারিওট। প্রোক্যারিওটা। তিনি কি করছেন, এবং রাজ্যের আর এইচ হুইটাকারের যে 5টা রাজ্য আছে তিনি সুপার কিংডমের ভিতরে অন্তর্ভুক্ত করছেন। তিনি কি করছেন, মনারাকে প্রোক্যারিওটার ভিতরে অন্তর্ভুক্ত করছেন এবং আর হচ্ছে 4টা যে আছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এদেরকে ইউক্যারিওটের ভিতরে কি করছেন, অন্তর্ভুক্ত করছেন। ক্লিয়ার, শেষ এটাও আমাদের। তারপর আসছে কি বলো দেখি, তারপর কি আসছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যালভিয়ার স্মিথ। কি বলো দেখি, ক্যালভিয়ার স্মিথ। তিনি কি করছেন, 2004 সালে কি করছেন, এই যে মনেরা রাজ্যটা আছে এটার নাম পুনর্নামকরণ করছে। তিনি যেটা ব্যাকটেরিয়া নামকরণ করছে এবং তিনি প্রোটিস্টাকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি বলো দেখি, প্রোটোজোয়া। প্রোটোজোয়া, একটা হচ্ছে ক্রোমিস্টা। তা তিনি সর্বমোট 6টা রাজ্যে ভাগ করেন। কি কি? প্রথমে হচ্ছে ব্যাকটেরিয়া রাজ্য, তারপর প্রোটিস্টা, সরি প্রোটোজোয়া, তারপর কি বলো দেখি, ক্রোমিস্টা, তারপর কি ফানজাই, তারপর কি প্লান্টি, তারপর অ্যানিমেলিয়া। মোট 6টি রাজ্যে ভাগ করছে। তারপর আমাদের আসছে কে, অ্যারিস্টটল। এবং অ্যারিস্টটলকে বলা হয় প্রাণীবিদ্যার জনক অথবা জীববিজ্ঞানের জনক। তিনি প্রথম প্রাণী জগৎকে ভাগ করছে। কে ভাগ করছে? লাল রক্ত যুক্ত এবং মেরুদণ্ড প্রাণীদের ইনাইমা নামকরণ করছে, লাল রক্তবিহীন অমেরুদণ্ড প্রাণীদের অ্যানাইমা নামকরণ করছে। সো অ্যানাই নামের দুটো দুটো দলে ভাগ করছে। কথা কি বুঝতে পারছেন? এতটুকু পড়লাম, এতটুকু ধরে বুঝালাম, 5 মিনিটে, মনে 5 মিনিট লাগে না, 2 মিনিটের ভিতর শেষ। আচ্ছা, আমি সুমাইয়া বলো দেখি, তারপর সবাইকে ধরবো এটা। সুমাইয়া বলো। প্রথম থেকে বলো। আধুনিক শ্রেণীবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস। তিনি সর্বপ্রথম দ্বিপদ নামকরণ সৃষ্টি করে, যেখানে দ্বিপদ নামকরণের দুটি অংশ থাকে। প্রথম অংশ গণ এবং দ্বিতীয় অংশ প্রজাতি। তিনি জীবজগৎকে দুটি অংশে বিভক্ত করেন, দুটি ভাগে বিভক্ত করেন, এক উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ। তারপর আর হচ্ছে হুইটাকার। আর এইচ হুইটাকার কোষের ডিএনএ, আরএনএ, তারপরে কোষের সংখ্যা, খাদ্যাভ্যাস এবং কোষের বৈশিষ্ট্য এর উপর ভিত্তি করে পাঁচটি রাজ্য বা 5 কিংডমে বিভক্ত করেন। 5টি রাজ্যের নাম হলো মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তারপর বিজ্ঞানীটার নাম কি?
মার্গুলিস, তারপর মার্গুলিস এই RH হুইটাকারের 5টি রাজ্যকে 2টি সুপার কিংডমে বিভক্ত করেন। প্রথমটি হলো প্রোক্যারিওটা, দ্বিতীয়টা প্রোক্যারিওটা, ইউক্যারিওটা, ইউক্যারিওটা। প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত হলো মনেরা এবং ইউক্যারিওটার অন্তর্ভুক্ত প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তারপর তারপর হচ্ছে যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। এরিস্টটলের আগে একটা ছিল না? ও ক্যালভিয়ার স্মিথ, ক্যালভিয়ার টমাস ক্যালভিয়ার ক্যালভিয়ার স্মিথ। হ্যাঁ, টমাস ক্যালভিয়ার স্মিথ, জীব জীব জগৎ, টমাস ক্যালভিয়ার স্মিথ এই 5টি রাজ্যকে আবার না প্রোটিস্টাকে 2টি ভাগে বিভক্ত করে প্রোটোজোয়া ও ক্রোমিস্টা। তারপরে মনেরাকে ইয়া, ব্যাকটেরিয়া, মনেরাকে ব্যাকটেরিয়া রাজ্য হিসাবে ভাগ করেন। হিসাবে তিনি মোট জীবজগৎকে 6টি রাজ্যে ভাগ এভাবে করেন। তিনি মোট 6টি রাজ্যকে ভাগ 6টি করেন। রাজ্যের নাম বলো। হ্যাঁ? 6টি রাজ্যের নাম বলো। কি কি হিসাব, মানে প্রথম থেকে বলো। ব্যাকটেরিয়া রাজ্য, তারপর কি কি রাজ্য, 6টি রাজ্যের নাম বলবে না? আহ, প্রোটোজোয়া, প্রোটোজোয়া কেন প্রথমে? প্রোটিস্টাকে ভাগ না, করছে যে প্রথমে কে? মনোরা রাজ্য। মনোরা কি কি করছে? উনি হচ্ছে রাজ্য, ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়া রাজ্য হবে প্রথম। বলো ব্যাকটেরিয়া রাজ্য। ব্যাকটেরিয়া রাজ্য, প্রোটোজোয়া, ক্রোমিস্টা, তারপরে স্যার ওগুলার নাম বলি পরে। প্রথম ব্যাকটেরিয়া রাজ্য, তারপর হচ্ছে প্রোটোজোয়া, তারপর ক্রোমিস্টা, তারপর হচ্ছে ফানজাই। ওগুলার নাম ঠিক থাকে যাবে না? হ্যাঁ, ওগুলোর নাম ঠিক থাকবে, শুধু যেটা চেঞ্জ করছে সেটা বলবে না শুধু। বুঝতে আচ্ছা। পারছো? হ্যাঁ, বলো, আবার বলো। আহ, ব্যাকটেরিয়া প্রথমে। ব্যাকটেরিয়া রাজ্য, প্রোটোজোয়া, প্রোটোজোয়া ক্রোমিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। তারপর তারপর হচ্ছে প্রাণী প্রাণী জগতের জনক হচ্ছে এরিস্টটল। অ্যারিস্টটল। তাকে গ্রিক কি বলা হয়? গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে প্রাণীবিন্যাসের জনক বলা হয়। অথবা জীববিজ্ঞানেরও জনক বলা হয়। জীববিজ্ঞান। হ্যাঁ, দুটোই জনক বলা হয়। জীববিজ্ঞানেরও জনক বলা হয়, প্রাণীবিদ্যারও জনক বলা হয়। আচ্ছা, তিনি সে কি করছে? তিনি প্রথম প্রাণীকে কি করছে? তিনি বিনাশ করছে, তাই না? ভাগ করছে। প্রাণীবিন্যাস করছে। কিভাবে কিভাবে ভাগ করছে বলো। তিনি হচ্ছে লাল রক্তযুক্ত এবং মেরুদণ্ড আছে যাদের, লাল তাদেরকে রক্তযুক্ত ইনাইমা, মেরুদণ্ড অনুযায়ী তাদেরকে মেরুদণ্ড ইনাইমা ভাগে ভাগ করছে, ইনাইমা হিসেবে নামকরণ করছে। আরেকটা কি আছে, যাদের লাল রক্তবিহীন রক্তবিহীন অমেরুদণ্ড প্রাণীদেরকে অ্যানাইমা হিসেবে দুটা দলে ভাগ করছে আর কি, এভাবে। বুঝতে পারছো? গুড, অনেক ভালো হয়েছে আর কি। তারপর বলো নুসরাত। ভাইয়া আমার ঘুম ধরছে, কথা বলতে পারতেছি না ভালো কেন? করে। পড়ার ক্লাসের ভিতরে যদি এমন থাকে তাহলে তো সমস্যা। তুমি তুমি মনোযোগ দিলে দিয়ে না, তোমার বাসায় একটু পরিশ্রম বেশি করতে হবে। আর মোটামুটি পড়া শেষ, তুমি তো মোটামুটি পড়া শেষ। আর তুমি সেটা আমাকে আমার বলতিছো যে তোমার ঘুম ধরছে। সকালবেলা পড়বো এখন। আরো তো পড়া বাকি আছে। আচ্ছা, এটা আমি আগামীকাল পড়াবো ইনশাআল্লাহ। আজকে আরো কিছু করাবেন? আচ্ছা, কিছু পড়াবো না, এটা আগামীকাল পড়াবো আর কি, যতটুকু বাকি আছে। যতটুকু পড়ালাম আপনারা কি করবেন, পড়াটা শেষ করে রাখবেন।
আচ্ছা, সবাই কি ছবি তুলে এনেছো? সবাই কি ছবি তুলছো? জি হ্যাঁ, জি। সময় ছবি তুলছো? সেগুলো বই আছে না? বইয়ে অনেক কিছু নাই। বইয়ে অনেক কিছু নেই। যেমন তোমার এখান থেকে বেশি হবে, আগে ভাগই নেই। তোমার এই টটোনিমটা নেই। বিভিন্ন ধরনের নাম বলেছি, ককর ক্যাপসুলারিস এটা আছে, পরে এগুলো তো নেই। বইয়ে অনেক কিছু নেই এখানে, বুঝতে পারছো? যেমন এরিস্টটলের একটা বইয়ে নেই। হুম। একবার ছবি তুলে না, ছবি দিচ্ছি, দাঁড়াও।